ওই ভিখারির বাচ্চা, এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দে। জায়গা তো মাত্রই পরিষ্কার করলাম। কথাটা শুনে এরা ওর বন্ধুরা গাড়ি থেকে নেমে যায়। কাছে এসে আকাশকে একটা থাপ্পড় দেয়। তোকে যা বলেছি তাই কর, বেশি কথা বললে তোর এই শার্ট খুলে আমি পরিষ্কার করব। ইরা, যা বলেছিস, সত্যি ওর শার্ট তো আরো বেশি নোংরা। এরা তার চেয়ে ভালো হবে কি, ওর শার্টের ভেতরে যে গেঞ্জিটা পরে আছে ওই গেঞ্জিটা দিয়ে পরিষ্কার করতে পারে। আবিদ, তুই কিন্তু এটা ঠিক বলেছিস। তাহলে শুরু করো। দেখুন, আমি সাফাই কর্মী বলে আমার সাথে এরকমভাবে ব্যবহার করতে পারেন না। এখন কি তুই আমাদের শেখাবি আমরা কি রকমভাবে কথাবার্তা বলবো? আবিদ, তুই বরং ওর শার্টটা ছিঁড়ে ফেল, তারপর ওই গেঞ্জিটা দিয়ে বেঞ্চ পরিষ্কার করার চিন্তা কর। ওই শার্ট খুলবি নাকি আমি ছিঁড়ে নিব? আচ্ছা, আমি খুলতেছি। একে একে শার্ট খোলে, এবার গেঞ্জিও খোলে। গেঞ্জি খোলার পরে ওরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা আকাশের পুরো বডি ইরার থেকে ফর্সা ছিল, সাথে সিক্স প্যাক বডি। কিরে, আমি যা দেখতেছি তুইও কি তাই দেখছিস? এর মতো একটা সাফাই কর্মীর শরীর এরকম হয় কি করে? আমি তো নিজেও জানি না। গেঞ্জি দিয়ে পরিষ্কার করতে থাকে। এরকম কিছু দেখে কিছু পুলিশ আকাশের দিকে আসতে থাকে। ওদের হাতের ইশারা দিয়ে চলে যাওয়ার জন্য বলে দেয়। ওরা সরে যায়। নিন, পরিষ্কার হয়ে গেছে। এবার এইখান থেকে চলে যা। আর শোন, যদি পারিস আমাদের গাড়িটা একটু পরিষ্কার করে দেয়। এটা করা যাবে না, লাখ টাকার গাড়ি। ও হ্যাঁ, এত দামি গাড়িতে তোর হাত না দিলেও চলবে। কি করার, ওখান থেকে কিছুটা দূরে এসে কাজ করতে থাকে। এরা ওর বন্ধুদের নিয়ে কিছুক্ষণ থাকার পরে চলে যায় ওখান থেকে। কিছুক্ষণ পরে আবারও সে জায়গা পরিষ্কার করা হলে পুলিশগুলো আসে। স্যার, এটা আপনি কেন করলেন? আপনি শুধু বলেন, ওদের ধরে এনে একটা শিক্ষা দিব। কোনো কিছু করার প্রয়োজন নেই। আমি যে কাজে এসেছি সে কাজটা করে ফেলতে পারলেই হলো। কিন্তু আপনি কেন এই কাজটা করবেন? কোনো লোককে যদি বলি, সেই তো কাজটা করে দিবে। কোনো লোকের কথায় আমি বিশ্বাস করব না। নিজের চোখে যা দেখব আমি সেটাই বিশ্বাস করব। একটা কাজ করো, কাল থেকে আমার আশেপাশে তোমাদের যেন না দেখি। যখন আমার প্রয়োজন হবে তখন তোমাদের আমি ডাক দেব। কিন্তু স্যার, কোনো সিকিউরিটি ছাড়া যদি আপনাকে আমি এভাবে ছেড়ে দেই, তাহলে আপনার যদি বিন্দুমাত্র কোনো সমস্যা হয়, তাহলে আমার চাকরি চলে যাবে। রিল্যাক্স থাকো, বললাম তো কিছু হবে না। কি করার, ওরা চলে যায়। ওইদিকে এরা ওর বন্ধুদের নিয়ে চলে আসে কফি শপে। ইরা, একটা কথা বলতো। কি কথা বল? আমি ওই ছেলেটাকে নিতে পারছি না। আমিও। কত বড় সাহস ইরার মুখে মুখে কথা বলে। আমি সে কথা বলছি না। তাহলে কি কথা? ওই ছেলের বডি এতটা সুন্দর আর জিম করা কিভাবে সম্ভব? তুই কি ওই ছেলের প্রেমে পড়ে গেছিস? হুম। ও যদি সাফাই কর্মী না হতো তাহলে আমি ওই ছেলেকে তখনই প্রপোজ করতাম। কি পাগলের মতো বলছিস? তোর কি আজও মনে হচ্ছে না একটা ছেলে এতটা নিখুঁত কিভাবে হতে পারে? তাহলে যা, ওই ছেলেকে বিয়ে করে আঙ্কেলের সামনে দাঁড়া, দেখবি আগে তোকে গুলি করবে, তারপর ওই ছেলেকে। এটা কিন্তু ঠিক বলেছিস। তুই কাইল্লা চুপ থাক। তুই কি আমাকে কালো বললি? তুই নিজের দিকে তাকা। এরা দেখলি ও আমাকে কতটা অপমান করেছে। তুই কিছু বলবি না? আরোহী, আবিদ কিন্তু অতটাও কালো না, অন্তত অন্ধকারে খুঁজে পাওয়া তো যাবে। বলে ওরা হাসা শুরু করে। এতে আবিদ রাগ করে উঠে যেতে চাইবে, তখনই আকাশের সাথে ধাক্কা লেগে কফি নিচে পড়ে যায়। চোখে কি দেখিস না? চোখে তো তুই দেখিস না। তোর এত বড় সাহস, তুই আমাকে তুই করে বলছিস? তো তোদের মতো বড় লোকের বিগড়ে যাওয়ার ছেলেকে আমার ভালো করে চেনা আছে, বুঝতে পারলি? তুই তো এখনো আমাকে চিনিস না। এখানে এসেছি কফি খেতে, তোর ফালতু কথা শুনতে না। আবিদ, মাথা গরম করিস না, বস এখানে। আকাশ আরেকটা কফি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু ইরা এখনো বুঝতে পারেনি বাহিরে একরকম আর ভিতরে আরেক রকম কিভাবে। ওই ছেলের কত বড় সাহস আমাকে কিনা। বুঝলাম না,
ওই ছেলের হঠাৎ করে কথাবার্তা এত চেঞ্জ হলো কি করে? আমি নিজেও সেটাই ভাবছি। আচ্ছা, যাই হোক, খাওয়া শেষ করে ভার্সিটিতে যেতে হবে। এই দুপুরবেলায় যাবি? হুম, যাব। এরা তো ভার্সিটিতে চলে যায়। ওইদিকে আকাশ এখনো রাস্তার ধারে বসে আছে, হাতে এখনো ঝাড়ু, কিন্তু অস্বাভাবিক কোনো কিছু ওর চোখে পড়ছে না। তাও বসেই থাকলো। আশেপাশে অনেক লোক আসে, রাস্তা নোংরা করে চলে যায়, আবার সেগুলো পরিষ্কার করে। বিকালের দিকে আকাশের কল আসে। আচ্ছা, তোমরা মিটিং শুরু করো, আমি আসতেছি। জি স্যার, আসুন তাহলে। সন্ধ্যার দিকে একটা মিটিংয়ে আসে। সেখানে পুলিশের উঁচু থেকে নিচু সব লেভেলের পুলিশ অপেক্ষা করতেছে আকাশের জন্য। এত জরুরি তলব কেন? স্যার, একটা কথা কি শুনেছেন? কি কথা বলো? আমাদের কাছে একটা কল আসে, একটা ভার্সিটির মধ্যে বোমা রাখা আছে। তাহলে দেরি করছেন কেন? তাড়াতাড়ি করে বোম স্কোয়াড পাঠিয়ে দিন আর সবাইকে বের করে আনুন। কিন্তু স্যার, একটা সমস্যা। কি সমস্যা? বোমা ঠিক কোথায় আছে তা আমরা জানি না। সবচেয়ে বড় কথা হলো, ওই ভার্সিটিতে নাম করা শিল্পপতি আর এমপি মন্ত্রীদের ছেলে মেয়ে পড়াশোনা করে। আচ্ছা, আমি আগে যাই, দেখি কি করা যায়। কিন্তু আপনার কিছু হয়ে গেলে? আমার মনে হয় ওই ভার্সিটির কেউ এই ঘটনার সাথে যুক্ত আছে, নয়তো এরকমটা কখনো সম্ভব হবে না। তাহলে স্যার, এখন কি করা যায়? আমি আগে ওখানে যাই, আমার কলের অপেক্ষা করুন। তাছাড়া এখন তো সন্ধে, এই সময় আমার মনে হয় কেউ থাকবে না। তাছাড়া বোমা যদিও ফাটে, কালকে হবে। কিন্তু স্যার, আপনার কিছু হলে প্রধানমন্ত্রী তো আমাদের কাউকে ছাড়বে না। এত কথা বলো কেন? বললাম তো আমি যাচ্ছি, তবে আমার পরিচয় কেউ জানবে না। আপনার সাথে বোমা খোঁজার মিশন দিব কি? কিন্তু আমি বুঝবো কি করে? অনেক সহজ পদ্ধতি। কিরকম সহজ? এখানে একটা লাইট আছে। আপনি যদি বোমা থেকে 100 ফুট দূরে থাকেন, তাহলে এখানে লাইট জ্বলে উঠবে। কিন্তু এত দূরে হলে বুঝবো কি করে? বুঝতেই তো পারছো, দূরত্ব কিন্তু অনেক দূর। তাছাড়া যদি কেউ এই যন্ত্র সহ আমাকে ধরে ফেলে? ওইসব নিয়ে চিন্তা করবেন না, এটা কেউ দেখতে পারবে না। আপনার জুতোর সাথে ফিটিং করে দেব। কি করার, একজন সাফাই কর্মীর মতো চলে আসে ভার্সিটিতে। তখনও কিছু কিছু ছাত্রছাত্রী ছিল ওখানে। বারান্দা থেকে শুরু করে পুরো জায়গায় হেঁটে হেঁটে দেখে, কিন্তু তাও কোনো কিছু পায়নি। তখনই আচ্ছা শোনো, কালকের ফাংশনে কিন্তু আমরা সবাই আসব। ধুর, একটা বোরিং ফাংশন। কিছু করার নেই, তবে শুনেছি ফ্রিতে সবাইকে বিরিয়ানি খাওয়াবে। তাহলে তো আসাই চায়। দেখ, এখন চল বাসায় যাই। কি ব্যাপার, ভার্সিটিতে কাল ফাংশন আছে? আচ্ছা, ওই বোমাটা ওখানে লাগানো হয়নি তো? কাল তো ওখানে হাজার ছেলে মেয়ে, ভার্সিটির সব লেকচারার থাকবে, কিন্তু ওটা কোন দিকে কাকে জিজ্ঞেস করব আমি? এইসব ভাবতে ভাবতে একজন নাইট গার্ডকে দেখতে পায়, সেজন্য ওর কাছে যায়। এই যে ভাই, এদিকে একটু আসবে? কি হয়েছে বলো? বলছিলাম কি, এখানে ফাংশন কোন জায়গায় হবে? তুমি জেনে কি করবে? এই জায়গা সাফ করতে হবে তো? ও আচ্ছা, একটা কাজ কর, ওই বিল্ডিংয়ে যা, ওখানে বড় করে লেখা দেখতে পারবি। ঠিক আছে, ধন্যবাদ। ওই বিল্ডিংয়ে আমার পরে সত্যি সত্যি জুতার নিচে আলো জ্বলতেছে। এবার আকাশ পুরোপুরি শিওর, সেজন্য পুরো জায়গাটা দেখতে থাকে। প্রতিটা সিট থেকে শুরু করে সবকিছু খোঁজা শুরু করে। আচ্ছা, সবই তো দেখলাম, বাকি রইল মঞ্চ, এখানে নয় তো? মঞ্চের পেছনে যায়, নিচে উকি দিয়ে দেখে বোমাটা ওখানেই লাগানো আছে। ওদের কি খবর দেব? না, তা করা যাবে না। তাহলে যারা এই প্ল্যান করেছে তারা সহজে জেনে যাবে, এতে তো সব কিছু বেঁচতে যাবে। তা তো করা যাবে না। আমি বরং এটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাই। কি করার, বালতির মধ্যে বোমাটা রেখে উপরে কিছু শুকনো খড়কুটো দিয়ে ঢেকে দেয়। ওই জায়গায় একটা ঘড়ি এনে লাগিয়ে দেয়, যেন দেখতে অনেকটা বোমার মতোই লাগে। এবার যে করি হোক বোমাটা বের করতে হবে, কিন্তু কিভাবে বের করব? মেন গেট দিয়ে বের করা যাবে না, পিছন গেট দিয়ে নিয়ে যাই। বোমা নিয়ে হেডকোয়ার্টারে আসে, তারপর সেটা নষ্ট করে দেয়। সত্যি স্যার, আপনার কোনো জবাব নেই। একটা কথা, কোনোভাবেই কিন্তু এটা ফাঁস করা যাবে না, বোমা যে ওখানে নেই। কেন স্যার? যারা এটা লাগিয়েছে তারা কোনো না কোনো উদ্দেশ্যে এটা এখানে রেখেছে। তাদের কি উদ্দেশ্য ছিল সেটা জানার দরকার, তাই আমরা ওদের কথা মতো অ্যাক্টিং করব, বুঝতে পেরেছো? জি স্যার, সবটা আমি বুঝতে পেরেছি। ওইদিকে ম্যাক বসে আছে ও রাস্তা নাই।
সাথে ওর লোকদের নিয়ে। বোমটা ঠিকভাবে লাগিয়েছিস তো? জি বস, একদম স্টেজের নিচে। প্রথমে তো নাইট গার্ড রাজি হয়নি, পরে 2 লাখ দেওয়াতে রাজি হয়েছে। যাই হোক, কাল আমাদের পুরো প্ল্যান সাকসেস হলেই হয়। জি ভাই, আশা করি হয়ে যাবে। পরের দিন সকালে ওদের অনুষ্ঠান শুরু হয়। ওখানে ইরা আর ওর বন্ধুরা, সাথে আছে পুরো ভার্সিটির ছেলে মেয়ে আর লেকচারার। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পরে ম্যাক ওর লোকজন নিয়ে ভার্সিটিতে আসে। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। কিছুক্ষণ পরে গুলির আওয়াজ, তাও ছোট একটা বন্দুক, তার মধ্যে 5টা বুলেট ছিল। সবাই ওইখানে দাঁড়াও। কেউ যদি বের হওয়ার চেষ্টা করো তাহলে এই মঞ্চের নিচে একটা বোমা আছে, সেটা ফাটিয়ে দেব। বোমটা ফাটলে কি হবে বুঝতে পেরেছো তো? কি করা, সবাই তো ভয়ে শেষ, কেউ কোনো কথা বলছে না। ওইদিকে পুলিশ চলে আসে। পুরো ভার্সিটি সিকিউরিটি পুলিশ কন্ট্রোলে নিয়ে নেয়। আমাদের কাছে কি চান? তোদের কাছে কিছু চাওয়ার নেই আমার। তাহলে আমাদের ছেড়ে দিলে তো পারেন। তোদের আটকে রেখেই তো আমি আমার কাজটা শেষ করব। কী কাজ বলুন, আমরা করে দিচ্ছি। আমাদের বলুন, আমরা না হয় করে দিব। আমার ভাইকে জেল থেকে বের করতে হবে। তো আপনি বের করে নিলেই তো পারেন। ওই চুপ, একদম কথা বলবি না। ধমক শুনে আরোহী ভয়ে ইরাকে জড়িয়ে ধরে। পুরো পরিস্থিতি একদম নীরব হয়ে আসে। সেজন্যে তোদের মধ্যে যাদের বাবা মা এমপি মন্ত্রী তারা এইদিকে আয়। ওদেরকে ছেড়ে দিবেন না? দেখুন, ওদের ছেড়ে দিলে আমাদেরও ছেড়ে দিতে হবে। হ্যাঁ ঠিক, ওদের বাবা মা এমপি মন্ত্রী বলে ওদের ছেড়ে দিবেন, এটা কিন্তু হবে না বলে দিলাম। তাহলে বলুন, আমাদের ছেড়ে দিবেন? তোরা আসবি নাকি আমি নিচ থেকে তোদের মারবো? কিছু ছেলে মেয়ে ভয়ে ভয়ে মঞ্চের দিকে আসে। ওরা এসে দাঁড়ায়। তারপর ওদের নিজের পরিবারকে জানাতে বলে। সবাই নিজেদের পরিবারকে জানায়। তারপর সবাই যেহেতু কলে আছেন তাহলে একটা কথা শুনুন। আমার ভাই জেলে আছে, তাকে মুক্ত করবেন আপনারা। যদি তা না করা হয় তাহলে কিন্তু আপনাদের ছেলে মেয়ে তো মারা যাবে, সাথে আরো অনেক কেউ মারা যাবে। কল কেটে দেয়। পুরো পরিস্থিতি নীরব হয়ে আসে। আকাশ বসে আছে ভার্সিটির সামনে ঝাড়ু নিয়ে। কোনো কথা নেই। এক হাতে ঝাড়ু, অন্য হাতে আছে কফি। তখনই এখন কি করবেন? কি করার, ওদের কাছে 2টা বুলেট আছে, তবে ভিতরের লোক মাত্র 3 জন। আমাদের যে করি হোক আরও 2টা বুলেট খরচ করাতে হবে। কিন্তু কিভাবে? ওরা যা চেয়েছে তা আরও দেরি করে দেব, এতে ওর রাগে বাকি বুলেটও ফায়ার করে বের করে দেবে। তারপর কি ওনাকে ধরবো? এত তারা কিসের? এখানে মিডিয়ার লোক আছে। এত তাড়াতাড়ি যদি খেলা শেষ হয়ে যায়, বেচারাদের চাকরি কি থাকবে? আপনার মাথায় কি চলতেছে নিজেও বুঝতে পারতেছি না। এত বুঝতে হবে না, এখানে যত লোক আছে সবাইকে নাস্তা করাও। কি বলছেন? এরকম পরিস্থিতিতে আপনি নাস্তা করানোর কথা বলছেন? এত প্যাক প্যাক না করে যা বলছি তা করো। 1 ঘন্টা পার হয়ে যায়। মিডিয়ার লোকেরা তো পুরো ঘটনা দেখাতে থাকে। ওদের উদ্দেশ্যই হলো আজকের লাইভ দিয়ে পুরো দিনটা পার করে দেওয়া। কিছুক্ষণ পরে আমাদের খিদে পেয়েছে। আমি কি এখানে খাবার নিয়ে বসেছি? থাকবি। আমি বলি কি, কি বলবি বল। অনুষ্ঠানের জন্য আমরা খাবারের আয়োজন করেছি, সে খাবারটা যদি... খিদে তো আমারও পেয়েছে। ওই তোরা যা, খাবার নিয়ে আয়। খাবার তো অনেক, সাথে কয়েকজন ছেলেও যাক। ঠিক আছে, তবে একটা কথা, কেউ যদি পালানোর চেষ্টা করিস তাহলে তোদের সবাইকে বোমা দিয়েই মেরে ফেলবো। না স্যার, এমনটা করবেন না, তোমরা কেউ ফালাবে না। ঠিক আছে স্যার। 15 জন ছেলে বের হয়। একে একে খাবার নিয়ে ওরা খাওয়া শুরু করে। সবার খাওয়া হয়ে যায়। আমার ভাইকে ছাড়তে এতক্ষণ লাগে? ওই কমিশনারকে কল দে। কমিশনারকে কল দেওয়ার পরে কমিশনার, আমার ভাইকে ছাড়ানোর জন্য কতটুকু গেলে? তোমার ভাইকে ছাড়ানোর ব্যাপারে আমাদের কথা বলা শেষ। তাহলে তো ভালো। তা এখন আমাকে এইটা বল, তুই কি কথা বলবো? কত ঘন্টার মধ্যে আমি তাদের পাবো? প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছি, এমপি মন্ত্রী মিলে তারা ডিসিশন নেবে। যদি সন্ধ্যের আগে আমার ভাইকে না দেখতে পাই তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। যত ঘন্টা যাবে তত এখানে লাশ পড়বে। বলেই আরেকটা ফায়ার করে। এতে আর একটা বুলেট আছে। তবে ম্যাক তো ভেবে নিয়েছে বোমা দিয়ে ওদের জব্দ করবে, সেজন্য বুলেটের হিসেব আর করছে না। ওইদিকে আবারও 1 ঘন্টা যায়।
কিন্তু কোনো সাড়া শব্দ নেই। এবার আকাশ ডিসিশন নেয় ভেতরে যাবে। কি বলছেন? আপনি কেন ভিতরে যাবেন? ভিতরে এত ময়লা, সেগুলো তো পরিষ্কার করতে হবে। যদি তোমার উপরে গুলি করে দেই? একটা গুলিতে তেমন কোনো ক্ষতি হবে না। আপনার বাবা যদি জানতে পারে আমাদের কি হবে? বললাম তো কিছু হবে না। একটা ঝাড়ু আর বস্তা নিয়ে চলে আসে। কমিশনার সব পুলিশকে বলে দেয় কোনোভাবেই গুলি যেন না করা হয়। অনুষ্ঠান যে রুমে হচ্ছে এসে দরজায় টোকা দেয়। কেহ টোকা দিল? আরে দরজা খোলো। তুই কেউ? আমি ভার্সিটিতে কাজ করি, সাফাইয়ের কাজ। তো এখানে কি কাজ তোমার? ভিতরে তো তোমরা যেভাবে নোংরা করেছো, এতে তো এইগুলো থেকে পরে তো গন্ধ হবে। আসলেই তো। আচ্ছা, আয় ভিতরে। ভেতরে আসার পরে ওরা চেক করে কিন্তু কোনো কিছু পায়নি। আকাশকে দেখে ইরা, আবিদ, আরোহী ওরা তো রেগে যায়। তাই তো রাস্তায় কাজ করিস, তাহলে তুই ভিতরে কেন আসলি? ও তো বলল ভার্সিটিতে সাফাইয়ের কাজ করে। আরে মিথ্যে বলেছে। ইরার এমন কথা শুনে আকাশ কপাল চাপড়াতে থাকে, কেননা ও তো কোনো কিছুই বুঝতেছে না সেই জন্য। সত্যি করে বল, তুই কে? আরে ও রাস্তায় ঝাড়ু দেওয়ার কাজ করে। তাহলে এখন ভেতরে কেন এলি? আমাকে তো বাহির থেকে বলছে যেন আমি ভিতরে এসে সব পরিষ্কার করে দিই। তাড়াতাড়ি কাজ করে বিদায় হ। ভেতরে পরিষ্কার করতে থাকে, সাথে সবাইকে পরিস্থিতি বুঝিয়ে বলে আর কি কি করতে হবে তা বলে। ওরা সবটা বুঝে যায়। ঠিক তখনই ম্যাক গুলি করে। কি এত কথা বলছিস? ওদের প্যাকেটগুলো দেওয়ার জন্য বললাম। যা, এবার বের হও। বের হওয়ার সময় ইরা এসে পথ আটকায়। ওই দাঁড়া, তুই ওদের কি বলেছিস? কাকে কি বললাম? ওই লোকটা গুলি করলে সবাই মিলে যেন ওদের মারে। কথাটা ম্যাকও শোনে। কি? ও এই কথা বলেছে? সবাই তো এটাই বললো, কিন্তু বিশ্বাস করুন আমরা কিচ্ছু করব না। ওই তুই বল, কি বলেছিস ওদের? আকাশের মাথায় বন্দুক ধরে, তবে একটু ভয় পাচ্ছে না। আপনি তো বোকা কেন? আমি মোটেও বোকা না। বোকা না হলে এই কথাটা এভাবে কেন বলতে গেলেন? তোর জন্য আমরা কেন নিজের প্রাণ দিব? ওদের কাছে আর কোনো বুলেট নেই, এখন এখান থেকে পালানোই সবচেয়ে বেশি সুবিধা হবে। আর এখানে যে বোমটা আছে ওটা যদি ফাটিয়ে দেওয়া, তাহলে তো আমাদের আর রক্ষে নেই। ইরা, তুই ঠিকই বলেছিস। একটা সাফাই কর্মীর কথা শুনে আমরা নিজেদের জীবনটা তো শেষ করে দিতে পারি না। অনেক হয়েছে, আমি আগে তোকে মারবো। মারার জন্য বন্দুকে বুলেট থাকতে হয়, এখানে তো সেটা নেই, তাহলে মারবে কি করে? ম্যাক রেগে গিয়ে ট্রিগারে চাপ দেয়, কিন্তু বুলেট আর বের হয় না। এবার তোরা সবাই মরার জন্য প্রস্তুত হ। প্লিজ ভাইয়া, আমাদের মারবেন না। ওই চুপ, তোরা কি ভেবেছিলি বুলেট শেষ হয়ে গেছে বলে তোরা পার পেয়ে যাবি? এখন যে বোমটা ফাটাবো, ঠিক আছে ফাটা বোমা। দেখ আমি কিন্তু সত্যি সত্যি ফাটাবো। ঠিক আছে ফাটা। এই না ভাই, আমাদের মরার কোনো শখ নেই। হ্যাঁ ভাইয়া, মারতে হলে ওকে মারুন, কিন্তু আমাদের ছেড়ে দিন। চুপ কর তোরা। আমার ভাইকে যদি 1 ঘন্টার ভেতরে আমার সামনে না দেখি, তাহলে আমি তোদের কাউকে বাঁচিয়ে রাখবো না। তোর যা ইচ্ছা কর, সরকার কখনো তোর ইচ্ছে পূরণ করবে না। ও তাই নাকি? দেখি পূরণ করে কিনা। তোরা সবাই কল দিয়ে জিজ্ঞাসা কর তোদের পরিবারকে। এবার ওরা ভয়ে একে একে কল করতে থাকে। আকাশ কাউকে যে বুঝাবে সেটাও পারছে না, কেননা ওরা কেউ কোনোভাবে বুঝাতে চাইছে না। বাবা, আমাকে বাঁচাও। ইরা, তুই কোনো চিন্তা করিস না। বাবা, এখানে বোম আছে, আমরা সবাই যে মারা যাব। আঙ্কেল, কিছু একটা করুন, নয়তো আমরা মারা যাব। এবার আকাশের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার মতো অবস্থা। পুলিশের কাছে সিগন্যাল দেয়, এতে কিছু সেনা ভেতরে আসে আর ম্যাকের 2 জন লোককে ধরে নেয়। কাজটা কিন্তু ঠিক করলি না। প্লিজ আমাদের মারবেন না। তোরা ভিতরে সেনা এনে বড় ভুল করেছিস। এবার সবাই একসাথে মরবো। এই বলে রিমোট চাপ দেয়, কিন্তু কোনোভাবেই বোমা ফাটছে না। বারবার চেষ্টা করেও ব্যর্থ। এবার মঞ্চের নিচ থেকে ঘড়িটা বের করে, যা এক প্রকারে বোমার মতো দেখতে। এটা কি? কি আবার বোমা? ও মা গো, বাঁচাও। পুরো রুমে সবাই দৌড়াদৌড়ি করতে ব্যস্ত, কিন্তু কোনো দিক দিয়ে বের হবে ওরা সেটাই বুঝতে পারছে না। নে এবার ফাটা। কিন্তু এটা ফাটছে না কেন? এটা নকল বোমা, সেজন্য ফাটছে না।
এটা হতে পারে না। কেন হতে পারে না? আমি নিজ হাতে বোমা ফিট করেছি, কিন্তু এটা তো অন্য বোমা। তাহলে আমার বোমাটা কোথায়? তুই তো নিজেকে অনেক চালাক মনে করিস, এখন দেখছিস তো চালাকির ফল। নিয়ে যাও ওকে, আর ওর ভাইয়ের কাছে সরাসরি পাঠিয়ে দাও। ম্যাক আর বাকিদের নিয়ে যায়। অনেক ছেলে মেয়ে আকাশের প্রশংসা করতে থাকে, কিন্তু ইরা তো আকাশের সামনে এনে তুই কি ভেবেছিস আমিও তোর প্রশংসা করব? আমি তো সে কথা একবারও বলিনি। তোর জন্য এত কিছু হয়েছে। আমি এসেছি বলেই তো এই যাত্রায় বেঁচে গেলেন। তোর জন্য তো মরতে বসেছিলাম। মানুষ তো প্রেমে পড়লে মরতে চায়, আপনি তো প্রেমে না পড়ে তোকে আমি যে কি করি। কিছুই করতে পারবেন না, উল্টো আমার জন্য জীবনটা বেঁচে গেল। তুই যাবি এখান থেকে? আমি চলে গেলে কি খুশি? হ্যাঁ, অনেক খুশি। ঠিক আছে, আমি গেলাম আমার কাজে। সবকিছু সামাল দিয়ে যখন বাইরে আসে তখন সত্যি আকাশ, তোমার জন্য এতগুলো প্রাণ বেঁচে গেল। এটা আমার কর্তব্য। তারপরও তোমার এরকমভাবে রিস্ক নেওয়াটা মোটেও ঠিক হয়নি। ভালো কিছু করতে হলে রিস্ক তো নিতেই হবে। এখন কি করবে? কয়েকটা দিন ধরে যে কাজটা করে এসেছি সেই কাজই করব। তবে সাবধান থাকবে, বুঝতেই তো পারছো। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওইদিকে সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পরে ইরা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি এখন ঠিক আছি। তবে ওই সাফাই ছেলেটার কারণে তো মারাই যেতাম। ওই ছেলে আবার কিছু করেছে তোর সাথে? শুধু আমাদের সাথে না, পুরো অনুষ্ঠানের সাথে সবাইকে বিপদের মধ্যে ফেলে দিয়েছিল। আচ্ছা, এখন তো ঠিক আছিস, তাহলে চল এবার ভিতরে। পরের দিন ওরা ভার্সিটিতে আসে, এসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তবে আর যাই বলিস কেন ইরা, ছেলেটার কিন্তু আসলে অনেক সাহস আর বুদ্ধি আছে। তুই কোন ছেলের কথা বলছিস বলতো? কার আবার? ওই সাফাই ছেলেটার কথা। কি করেছে ওই ছেলে? কিভাবে আমাদের বাঁচালো দেখলি না তুই? ওর জন্যই তো মরতে মরতে বেঁচে গেলাম আমরা। এরা এভাবে বলিস না, আমি তো ভাবছি অন্য কিছু। তুই আবার কি ভাবছিস? আমি ভাবছি ওই ছেলে কি করে জানলো এই বোমাটা নকল আর ওটা মঞ্চের নিচেই লুকানো ছিল। আমার তো মনে হয় ওই ছেলেটা ওদের সাথে জড়িত। আমার মোটেও এমনটা মনে হয় না। তোকে আর কিচ্ছুই মনে করতে হবে না। ওইদিকে ম্যাক ওর লোকদের নিয়ে জেলে আছে, তবে ম্যাকের বাকি লোকেরা এখনো বাহিরে আছে। ওরা বিভিন্ন জায়গায় আগুন লাগাতে থাকে। সবটা জানার পরে কি করছেন আপনারা? আমরা তো পুরো চেষ্টা করতেছি। এভাবে চেষ্টা করলে তো হবে না। তাহলে আর কি করবো বলুন? সরাসরি গুলি করার নির্দেশ দিন। এতে তো পরিস্থিতি আরো বেশি খারাপ হবে। ওদের হাতে অথবা পায়ে গুলি করবেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, আমরা তাহলে নির্দেশ দিচ্ছি। ওরা নির্দেশ দিয়ে দেয়। তার কিছুক্ষণের মধ্যে পুরো পরিস্থিতি নীরব হয়ে যায়। কেউ আর কোনো কথা বলছে না। দুপুরে আবারও রাস্তার ধারে বসে আছে। পরিস্থিতি কিভাবে কোন দিকে যাচ্ছে তা বোঝার চেষ্টা করে। তখনই ওই দাঁড়া, আমি কেন দাঁড়াবো? আমার কিছু প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন? তুই তো রাস্তায় ঝাড়ু দিস, তাহলে তুই আমাদের ভার্সিটিতে কি করে এলি? কোথাও কি লেখা আছে? অবশ্যই লেখা আছে। কই, আমি তো দেখিনি। তুই শালা চোখের মধ্যে কালো চশমা দিয়ে রাখলে তুই দেখবি কি করে বল? আপনি তো আচ্ছা বেয়াদব মেয়ে। আমি কারো উপরে রেগে গেলে এর চেয়ে জঘন্য ভাষায় তাকে গালাগালি করি। আমার উপরেই কেন এত তো রাগ, তা কি বলা যায়? তুই ওই দিন কিভাবে জানিস মঞ্চের নিচে বোম আছে আর ওই বোমটা যে নকল, তা তুই কি করে জানিস? এইসব জেনে আপনার কি কাজ বলুন তো? কাজ তো আমারই, সেজন্য জিজ্ঞেস করা। আমি বলতে বাধ্য নই। তাহলে কিন্তু এর পরিণাম অনেক খারাপ হবে। কি করবেন শুনি? তোকে মারতে মারতে পুলিশ স্টেশনে নিয়ে যাব। আমিও এই ঝাড়ু দিয়ে পাবলিকের সামনে মারা শুরু করব। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে ঝাড়ু দিয়ে মারার হুমকি দিচ্ছিস? আর একটা কথা বললেই এখানেই মারা শুরু করব। বলে ঝাড়ুটা উপরে ওঠায়। তখনই পুলিশ চলে আসে ওখানে। কি হয়েছে এখানে? আর তুমি ঝাড়ু কেন উপরে উঠিয়ে রাখছো? মনে হয় এটা দিয়ে কাউকে মারতে চাও। উনি আমার নামে উল্টাপাল্টা কথা বলতেছে। তাই বলে তুই ঝাড়ু দিয়ে মারতে চাইবি? এছাড়া তো আর কোনো উপায়ও নেই স্যার। চুপ বেয়াদব, একে থানায় নিয়ে চল। কি বলেন স্যার? সামান্য একটা বিষয় নিয়ে এভাবে আমরা মারামারি করাটা কি ঠিক হবে? কোনটা ঠিক আর কোনটা ভুল তা কি এখন তোর কাছ থেকে শিখতে হবে? 500 টাকা নিয়ে কেসটা এখানে শেষ করে দিন। তুই ঘুষ দিচ্ছিস? ম্যাডাম,
ছেলেটা ভুল করে ফেলেছে, ছেড়ে দিন। বেচারা আর এমনটা করবে না। আমি আপনাকে 2000 টাকা দিব। আপনি ওকে থানায় নিয়ে এই ঝাড়ু দিয়ে ওকে পিটাবেন। সত্যি বলছেন ম্যাম? 100% সত্যি। এই নিন 3000 টাকা। 1000 টাকা দিলাম ওকে পেটানোর জন্য। তাহলে ম্যাম আপনিও চলুন থানায়। আমি কেন আসবো? ছোট্ট করে একটা ডায়েরি করবেন, তাতে হয়ে যাবে। ঠিক আছে, চলুন। অফিসের কাজটা কিন্তু ঠিক করলেন না। ওই চুপ কর। এই যে জেল থেকে আমি যেদিন বের হব সেদিন যদি তোমাকে আমি... দেখেছেন স্যার, আপনার সামনে আমাকে হুমকি দিচ্ছে। হুমকি কি? জেল থেকে বের হওয়ার পরে সর্বপ্রথম আমি তোকে উঠিয়ে নেব। তোর সেই ক্ষমতা কখনো হবে না, বুঝতে পারলি? এরা থানায় আসে। ইরা ডায়েরি করে চলে যায়। আকাশকে জেলের ভেতরে রাখা হলো। খুব তো চটক চটক কথা বলছিলি, এখন কি করবি? বেশি কিছু না, একটা কল করা যাবে কি? কাকে করবি কল? আমার পরিবারকে, তাদের তো জানাতে হবে আমি জেলে আছি। ও হ্যাঁ, তাই তো। ফোনটা হাতে নেয়, ওখানে একটা মেসেজ কমিশনারকে করে, আর কল দেয় আকাশ ওর মাকে। মা কোথায় তুমি? এই তো রান্না করতেছি। একটা কাজ করো তো আম্মু, আমার জন্য কষা মাংস আর চিংড়ি বোনা করো। আমার তো রান্না করা প্রায় শেষ, এখন আবার রান্না করতে পারবো না। আমি 1 ঘন্টা পরে আসতেছি, সেই জন্য পাই। কিরে, তুই 1 ঘন্টা পরে বাসায় ফিরবি? ফিরবো তো। 2 দিনের আগে তুই বের হতে পারবি না। কে বলছে আপনাকে? আমি বলেছি একটু পরে তোকে লোটকে মারা শুরু করব। ঠিক 10 মিনিটের মধ্যে আমি এখান থেকে চলে যাব। কি এত সহজ? আমার তো অনেক সাহস, তবে আপনার যে কি হবে তাই তো আমি ভাবতেছি। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, বরং তুই নিজেকে নিয়ে ভাব। ওকে দড়ি দিয়ে বেঁধে নে, আর ঝাড়ুটা আমাকে দে। এই ঝাড়ু দিয়ে পিটিয়ে ওর ভূত ছাড়াবো। কিছু পুলিশ আকাশকে বাঁধার প্রস্তুতি নেয়। ঠিক তখনই কমিশনার কল করে থানায়। জি স্যার, বলুন। যাকে গ্রেপ্তার করে এনেছো তাকে ছেড়ে দাও। কিন্তু স্যার, ওর নামে অলরেডি কেস করা আছে। তো কি হয়েছে? এভাবে ছেড়ে দিলে আপনি তো জানেন যারা কেস করেছে তারা পরে ঝামেলা করবে। যা বলেছি তা করুন। ছেড়ে দেওয়া হয়। পুলিশ স্টেশনের বাহিরে আসার 1 মিনিট পরেই পুলিশের চাকরি চলে যায়। বেচারা থানার বাহিরে এসে আকাশকে খুঁজেও পায়নি। কেন বেচার চাকরি গেল তা নিজেও সে জানে না। রাস্তায় কিছু কাজ ছিল, সেজন্য শেষ করে বাসায় ফিরে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ওইদিকে মা, আজকে আমি ওই ছেলেকে পুলিশে দিয়েছি। কোন ছেলেকে? কাকে আবার? ওই সাফাই কর্মীকে। এটা করাটা কি ঠিক হলো? তুমি জানো না, ওই ছেলে আমাকে ঝাড়ু দিয়ে মারবে বলেছিল। দেখেছো কত বড় সাহস ওই ছেলেটার? কেন ঝাড়ু দিয়ে মারবি? তা কোনো কিছু কি তোকে বলেছে? আমি ওকে ভার্সিটির অনুষ্ঠানে নিয়ে প্রশ্ন করেছিলাম, সবটা শুনেই তো আমাকে। ছেলেটা তো ঠিকই বলেছে। তুমি আমার মা হয়ে ওই ছেলের সাইড নিচ্ছ? তুই আমার মেয়ে হয়ে ভুল করে আবার সেই ভুল স্বীকার না করে উল্টো আরেকটা ছেলেকে দোষী করলে আমি কি তোকে ছেড়ে দিব? তুমি কি করে জানো ছেলেটা দোষ করেনি? আমি জানি, সেজন্য তোকে বলেছি। তোমাকে নিশ্চয়ই আরোহী বা আবিদ কথাটা বলেছে। তোর বাবা বলেছে আমাকে। কি বাবা বলেছে? হ্যাঁ, তোর বাবা বলেছে। এখন যা রুমে, আমি ওই ছেলেকে ছাড়ানোর জন্য বলতেছি। থাক, ভালো লাগে না কিছু। বিরক্ত হয়ে চলে যায়। নাজমা বেগম তার হাজবেন্ডকে বলে থানায় যেন কল দিয়ে ব্যাপারটা বলে। 30 মিনিট পরে উনি কল দিয়ে আবার জানিয়ে সেগুলো শুনে অবাক হয় নাজমা বেগম। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। কি বলো? ছেলেটা থানা থেকে যায় ভালো কথা, কিন্তু চাকরি থেকে বের করে দেয়। দেখো, এইসব নিয়ে ভেবো না। ওই পুলিশ আমার কাছে এসেছিল, বলেছে যেন কথা বলে তাকে আবারও রাখা হয়, কিন্তু আমি কথা বলার পরেও কোনো কাজ হয়নি। যাক গিয়ে ইরাকে বলে দিও এইসব কাজে যেন নিজেকে আর না জড়ায়। ঠিক আছে, আমি বলে দিব। ইরা তো রুমে এসে ভাবতে থাকে কিভাবে কি করা যায়। পরের দিন ওই জায়গায় এসেও পায়নি আকাশকে। কি ব্যাপার, আজকে এখানে নেই কেন? এটা ভাবতে ভাবতে মনে পড়ল গতকালের কথা, যেখানে ইরা আকাশকে জেলে পাঠিয়েছিল। ভালোই হয়েছে জেলে গিয়েছে, এবার আমি শান্তিতে থাকতে পারবো। ও তো ভাবতে থাকে। আকাশও তেমন কিছু চিন্তা না করে চলে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আপনি এখান থেকে আমাকে ডেকেছেন?
ডেকেছি একটা কাজে। ঠিক আছে স্যার। এখানে কিছু ছবি আছে, যত তাড়াতাড়ি পারেন এদের গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার, হয়ে যাবে। আর একটা কথা ছিল, কি কথা বলুন। আপনাকে যে মেয়েটা থানায় নিয়েছিল, ওই মেয়ের বিরুদ্ধে কোনো কিছু করবে কি? এই মেয়ের পরিচয় কি জানেন? খোঁজ নিয়ে জানতে পারি ওই মেয়ের বাবা সরকারি দলের একজন নেতা, আর ওনার আন্ডারে 15 জন এমপি মন্ত্রীর কাজ করে। এই জন্য কি আপনি ভয় পাচ্ছেন? ভয় একটু থাকারই তো কথা স্যার। তাছাড়া আপনি যদি বলেন গ্রেপ্তার করতে, তাহলে আমার আর কোনো ভয় থাকবে না। ওইসবের কোনো দরকার নেই। নাই ওই মেয়েকে কিছু বলতে হবে, নাই ওর বাবাকে। ঠিক আছে স্যার, তাহলে কি এই ছেলেগুলোকে ধরবো? ধরেন, সাথে ওদের নামে মামলা দেবেন, হিরোইন আর ড্রাগসের। স্যার, কোনো প্রমাণ কি জোগাড় করতে পেরেছেন? আমার মুখের কথা কি যথেষ্ট না? স্যার, আপনি বললে তো একজন মন্ত্রীকেও আমরা গ্রেপ্তার করব, সেখানে তো এদের কথা বাদই দিলাম। কমিশনার যাওয়ার পরে আরও কিছু কাজ শেষ করে চলে আসে অন্য একটা জায়গায়। সে একই রকম পোশাক আর ঝাড়ু নিয়ে, তবে ভাগ্যক্রমে সে জায়গা দিয়ে ইরাও যাচ্ছিল। যাওয়ার সময় আকাশকে দেখে গাড়ি থামায়। কিরে, গাড়ি কেন থামালি? ইরা, কিছু বল। দেখো তো ওটা সে সাফাই কর্মী কিনা। কার কথা বলছিস তুই? মাথাটি একটু ডান দিকে ঘুরিয়ে দেখো। আরে, এইটা তো সেই সাফাই করা ছেলেটা। কিন্তু ওইখানে কেন? ওর কাজ তো রাস্তা ঝাড়ু দেওয়া, রাস্তার পাশে ময়লা পরিষ্কার করা। তাহলে ও এখানে থাকবে না তো কোথায় থাকবে বল? আমি ওকে গতকাল পুলিশে ধরিয়ে দিয়েছি, আর ও আজকে বাহিরে। এটা কিভাবে সম্ভব? আচ্ছা, ব্যাপারটা ওকেই সরাসরি আমরা জিজ্ঞেস করি। ওরা গাড়ি সাইড করে চলে আসে আকাশের সামনে। এখানে কি করে তুই? আর তোকে ছাড়লো কে? আমাকে কে ছাড়লো তা জেনে তোমার তো কোনো কাজ নেই। তাছাড়া দুনিয়ায় এমন কোনো জেল নেই যে আমাকে আটকে রাখবে। ও, তাই এত কনফিডেন্স তোর? হাহ। পিছনের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। পিছনে তাকিয়ে দেখে ইরার গাড়ি পুলিশ ক্রেন দিয়ে ওঠানোর চেষ্টা করতেছে। তখনই ইরা এসে বাধা দেয়। আপনাদের সাহস কি করে হয় আমার গাড়িতে হাত দাও? আপনারা কি জানেন এটা কার গাড়ি? যার গাড়ি হোক, জরিমানা দিয়ে গাড়িটা নিয়ে যাবেন। অফিসার চাকরি হারানোর ভয় কি নেই? কি বলতে চান আপনারা? রফিক চৌধুরীকে চেনেন? কোন রফিক চৌধুরী? ওই নামে কতজনকে চিনেন? তেমন কাউকে না। আর অফিসার কি বলছেন? সরকারি দলের নেতা রফিক চৌধুরী। আরে, ওনাকে কে না চেনে? কিন্তু একটু আগেই তো বললেন আপনি আমার বাবাকে চেনেন না। কি, উনি আপনার বাবা? ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম, এবারের মতো ক্ষমা করে দিন আমাদের। যখন বুঝতেই পেরেছেন তখন চুপচাপ এখান থেকে বিদায় হন। ওরা যাওয়ার পরে ইরা তো আকাশের দিকে তাকায়। তুই কি জানিস? নেতা রফিক চৌধুরীকে কে না চিনে বলুন? সেটাই বল। আমি আরও কি না কি ভেবেছি। কি ভাবছিলেন? ওই সব জেনে তোর কোনো কাজ নেই। তখনই ওখানে কিছু বখাটে ছেলে আসে। ওরা এসে ইরা আর আরোহীকে নিয়ে কিছু কথা বলতে থাকে। তোদের আমি দেখে নেব। কি করে দেখবি? একটা কাজ করো সুন্দরী, আমাদের ছবি তুলে তোমার মোবাইলে রেখে দাও। এটা ঠিক বলেছিস। ছবি তুলে পাঠিয়ে দেয়, সাথে কি করেছে সেটাও লিখে দেয়। কাজ শেষ। তাহলে চল, তোদের উঠিয়ে নিয়ে যাই আমরা। এই, তোমরা কিন্তু এবার বেশি করতেছ। বেশি করলে কি করবে শুনি? অনেক কিছু করতে পারি। তোরা কি জানিস আমি কার ছেলে? কেন, তোর মা কি তোকে জানায়নি? কথাটা শুনেই তো ছেলেটা রেগে যায়। রেগে আকাশকে আসে মারার জন্য। ওদের আকাশ ওখানেই মারে। আবিদও সাথে যোগ দেয়। ওদের মারা হলে ইরা আকাশের সামনে যায়। ধন্যবাদ দিতে হবে না। তোকে আমি ধন্যবাদ দিব? এটা তুই ভাবলি কি করে? তোমাকে যে ওদের হাত থেকে বাঁচিয়েছি। ওদের সাথে তো আবিদ একাই পারতো। কতটা যে পারতো তা তো নিজের চোখে আমি দেখেছি। তুই কি নিজেকে হিরো ভাবিস? এতগুলো বছর ধরে তো ভাবিনি, এবার মনে হয় ভাবতে হবে। তোকে তো। আবিদ চুপ কর। তোকে না দেখলে আমার সাথে পরপর এই ঘটনাগুলো হতো না। কে বলেছে আমাকে দেখে গাড়ি থেকে নেমে কথা বলার জন্য? আমারই ভুল হয়েছে। চল তো তোরা। ওরা যাওয়ার পরে আকাশও রাস্তা ঝাড়ু দিতে থাকে। আপনারাও ভাবছেন আকাশ কেন এই কাজটা করে, তবে এর পিছনেও কারণ আছে। সে কারণগুলো আপনারা জানতে পারবেন আর অনেকটা সময় পরে। আপাতত কি হচ্ছে এখন তার দিকেই আমরা মনোযোগ দেই। ওই দিন কাজ শেষ করে আরও কিছু ছবি তুলে নেয়। এরপর আসে বাসায়।
ওখানে আকাশ, সারাদিন থাকো কোথায়? এই তো কাজ আর বাইরে একটু পরিস্থিতি বোঝার চেষ্টা করতেছি। কিন্তু একটা কথা কি জানো? কি কথা আব্বু? বাইরের পরিস্থিতি কিন্তু ভালো না, তুমি তো জানো। বাবা সবই জানি আমি। তুমি সারাক্ষণ একা থাকো, তোমার সাথে সিকিউরিটিও রাখো না। যদি কেউ তোমার উপরে হামলা করে তখন নিজেকে কিভাবে বাঁচাবে? বাবা একা তো আমাকে ঠিকমতো কেউ চেনে না। হাতে গোনা 10-15 জন বড় বড় লোকই আমাকে চেনে। তাছাড়া আমি বাইরের পরিস্থিতি বোঝার চেষ্টা করতেছি, কিভাবে কি করতে হবে, কি করলে ভালো হবে তা দেখতেছি। কিন্তু তাই বলে ঝাড়ুদার কেন হতে হবে? তাহলে বিভিন্ন জায়গায়ও যাওয়া হলো, সাথে ওখানকার পরিস্থিতিও জানা হলো। তবে যাই করো না কেন, সাবধানে করিও। কি নিয়ে কথা হচ্ছে বাবা ছেলের মাঝে? ওই তো কাজের ব্যাপারে। ছেলে তো বড় হয়েছে, এবার ওকে বিয়ে তো করাতে হবে। তুমি বরং মেয়ে দেখা শুরু করো। এইসব কি মা, সবেমাত্র কয়েকটা মাস হলো দেশে আসলাম, এর মধ্যে কিনা। আর বেশি দেরি করা যাবে না। বাবা তুমি কেন মাকে কিছু বলছো না? দেখ, পুরো রাজ্য আমার কথা শুনলেও বাসায় কিন্তু তোর মায়ের কথাই আমাকে চলতে হয়, সেজন্য আমি পারবো না। শুনেছিস তোর বাবার কথা? এই কারণে তো বিয়ে করতে চাই না। আমি তোমাকে কি বলেছি, ওর জন্য মেয়ে দেখা শুরু করো। ঠিক আছে, আমি দেখা শুরু করব। ওইদিকে রফিক চৌধুরী একটা মিটিংয়ে যাওয়ার জন্য রেডি হয়। সেজন্য উনি চায় ইরাকেও সাথে নেওয়ার জন্য। ইরা, তুইও আমার সাথে আয়। বাবা তুমি তো জানো আমার এইসব ভালো লাগে না। কিন্তু একটা সময় তো তোকেই এইসব দেখতে হবে। কিন্তু বাবা তুমি জানো রাজনীতি অনেক খারাপ। খারাপ মানুষের জন্যই তো রাজনীতি এতটা খারাপ হয়েছে। আচ্ছা তুমি যাও, আমি বরং ভার্সিটিতে যাই। তাহলে চল, পথে তোকে নামিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। ইরা ওর বাবার সাথে যেতে থাকে। পথের মধ্যে রফিক চৌধুরী আকাশকে দেখে, কিন্তু ঝাড়ু হাতে থাকায় কোনো গুরুত্ব না দিয়ে ভাবতে থাকে। বাবা কি ভাবছো এত? ভাবছি উনি এইখানে কেন? কার কথা বলছো? ওই যে ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ওই ছেলেটার ছবি অনেকটা মিলে যাচ্ছে। কি যে বলো না বাবা, ওকে আমি অনেক আগে থেকে চিনি। ও ঝাড়ু দেয় রাস্তার মধ্যে। আচ্ছা, তোর ভার্সিটি চলে এসেছে, তুই বরং যা, আমিও যাই। ক্লাসে এসে ইরা বসে পড়ে। ওইদিকে আকাশ মোবাইল বের করে লিখতে থাকে, যা যা দরকার লিখে রেখে দেয়। এভাবে আকাশ মানুষের সাথে মিশতে থাকে। তারা বর্তমান সরকারের মধ্যে কি কি পরিবর্তন দেখতে চায় সে সব নিয়ে তাদের সাথে আলোচনা করতে থাকে। চাচা আপনার কি মনে হয় এই সমস্যাগুলোর সমাধান হলে দেশ আগের তুলনায় সামনে যাবে? আমি সামান্য একজন ঝাড়ুদার, আমরা কি ভাবি না ভাবি এটা নিয়ে সরকারের তো কিছু আসে যায় না। তারপরও কিছু একটা তো আছে। চাচা এবার বলতে বলতে আরো অনেক কথাই বলে। সবটা শোনার পরে যদি এগুলো সমাধান হয় তাহলে আপনি খুশি হবেন তো? খুশি তো হব, কিন্তু যা কখনো হওয়ার কথা না তা নিয়ে এত ভেবে কি হবে বলো? চিন্তা করবেন না চাচা, আপনার কথাগুলো দেখবেন, অনেক তাড়াতাড়ি বাস্তবায়ন হবে। আচ্ছা চাচা, আজকে তো কাজ শেষ, আমি তাহলে আসি এখন। আরে বসো, তোমার চাচি রুটি আর ভাজি পাঠিয়েছে, সেগুলো খেয়ে যাও। চাচা আমি খেলে তো আপনার কম হয়ে যাবে। আরে কম হবে না, আমি তো আছি। তাছাড়া তোমার চাচি আজকে বাড়তি দিয়েছে। কি করার, দুপুরে চাচার সাথে বসে খেতে থাকে। ওই সময়ে ইরা ভার্সিটি থেকে বের হয়ে দেখতে পায়, সেজন্য ওনাদের কাছে আসে। আপনি এখানে কেন? দেখতে এসেছি। কি দেখতে পেলেন? এই তো চোখের সামনে যা আছে তা দেখতেছি। এখানে তো আমরা খাচ্ছি। এই শুকনো রুটি আর ভাজি, দুপুরে এগুলো খায় কেউ? সবাই তো আপনার মতো বড় লোক না যে প্রতিদিন বিরিয়ানি খাবে। চাইলেও সবাই সবার মতো হতে পারে না। এই কথাটা ঠিক বলেছেন। তোর জন্য কাজ আছে। কিরকম কাজ? আমার বাসার পাশে ড্রেনটা পরিষ্কার করতে পারবি? ওই কাজ তো আমার না, যদি ঝাড়ু দিতে হয় বলুন, আপনার বাসার সাথে সাথে আপনাকেও আমি ঝাড়ু দিয়ে দেব। তার কোনো প্রয়োজন নেই, কাল আমার বাসায় চলে আসবে, সাথে ওনাকে সাথে করে দুজনে কাজ করলে অনেক সহজ হবে ব্যাপারটা। ঠিক আছে চলে আসব, কিন্তু টাকা কত দেবেন? তোদের কত হলে চলবে? আমার তো 2000 টাকা হলে চলবে। তোরা তো রাস্তায় ঝাড়ু দিয়ে পাশ দুজনে 1000 টাকা, তাহলে বাসা অল্প কিছুক্ষণের জন্য এত টাকা কেন? বাসায় যাব, কাজ করব, সেজন্য
বাড়তি টাকা। ঠিক আছে, দিব, চলে আসিস। পরের দিন চাচাকে নিয়ে ইরাদের বাড়িতে আসে। ওখানে ইরা, আরোহী আর আবিদও ছিল। কি রে, ওরা এখানে কেন? ওদের আমি ডেকেছি। তুই কেন ডাকতে গেলি? ওদের এনেছি আমি অন্য কাজে। কি কাজে? আমরা তো একটু পরে পার্টি করব, তাই জায়গাটা পরিষ্কার করে দেবে। এরপর পার্টি শেষে আবার সেগুলো পরিষ্কার করবে। এটা হলে তো ঠিকই আছে। এর জন্য ডেকেছি। আপনারা দুজন তাহলে ওই দিকটা একটু পরিষ্কার করার ব্যবস্থা করুন। ওই পুকুরের পাশে কি? ওটা কোনো পুকুর না, বুঝতে পেরেছেন? পুকুরের মতোই তো লাগতেছে। আপনাকে এত কিছু ভাবতে হবে না, যান ওই দিকটায় পরিষ্কার করুন। আকাশ সহ পুরো জায়গা পরিষ্কার করে। কিছু সময় পরে ইরা ওর বন্ধু বান্ধবীকে নিয়ে ওখানে পার্টি করে। পুরো জায়গা ওরা নোংরা করে দেয়। এত নোংরা করার কি আছে? ওদের তো এমনি এমনি আনা হয়নি। এখন তো আমারই খারাপ লাগছে। তাহলে আমি ওদের দিয়ে পরিষ্কার করিয়ে নে। ওই তোরা এগুলো পরিষ্কার করে নে। আপনার পার্টি পুরোটা শেষ করে নেন, তারপর না হয় একসাথে। তোদের এখন বলেছি, সেজন্য তোরা এখনই পরিষ্কার করবি। দরকার হলে প্রতি ঘন্টায় ঘন্টায় পরিষ্কার করবি। এটা কি বললা? ঠিকই তো বলেছি, তোমাদের এনেছি টাকা দিয়ে। যদি তোমরা ঠিকমতো কাজই না করো তাহলে কি দরকার তোমাদের পেছনে এতগুলো টাকা খরচ করার? সমস্যা নেই, আপনারা যেভাবে বলবেন সেভাবেই হবে। এই তো ঠিক বলেছিস। নে এখন পরিষ্কার করা শুরু কর, ততক্ষণে আমরা ভেতর থেকে আসতেছি। ওরা ভেতরে যায়। তার কিছুক্ষণ পরে রফিক চৌধুরী বাসায় আসে। উনি আকাশকে দেখে ওর কাছে যায়। তোমাকে আমার চেনা চেনা লাগতেছে, কেন বলো তো? হয়তো কোনো রাস্তায় দাঁড়িয়ে আমাকে দেখেছেন। ওখানে দেখেছি, সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনেকবার তোমাকে আমি দেখেছি। তুমি আসলে কে বলো তো? কি বলেন স্যার? ও তো আমাদের সাথে এই রাস্তায় ঝাড়ু দেয়। স্যার, এখন তো আপনাদের এখানে এসেছি। আমার ভুল হতে পারে না। তাহলে কি উনি আমাকে চিনে ফেলেছে? কি ভাবছো এরকম করে? না স্যার, হয়তো আপনার ভুল হচ্ছে। আমি সে না যাকে আপনি আমাকে মনে করছেন। আমাকে তার মতো করে ভেবেছেন। এই দাঁড়াও, তোমার এই কথাটা আমার মাথার ওপর দিয়ে গেল। কেন স্যার, আমি ভুল কি বলেছি? তুমি কি বলেছো সেটাই তো আমি বুঝতে পারছি না। বাবা, কি কথা বলছো ওদের সাথে? এমনিতেও ওকে চেনা চেনা লাগছে। চেনা তো লাগবে। কি করে চিনবো? তোমাকে তো তখন দেখলাম গাড়ি থেকে। এর বাহিরেও আমি ওকে চিনি। বাবা, তোমার কথা ভুল হচ্ছে। জি স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আচ্ছা বাবা, আমরা তাহলে এখানে থাকি, তুমি বরং ভিতরে যাও। রফিক চৌধুরী তো চলে যায়। এর ভেতরে আকাশ ওখানে থাকে। ওদের পুরো কাজ শেষ করার পরে আমাদের কাজ শেষ আর আপনাদেরও পার্টি শেষ, এবার আমরা যাই। আরোহী, ওই খাবারগুলো ওদের দিয়ে দে। খাবার কেন দিবি ওদের? ওরা কি খায় না খায় তার চেয়ে ভালো এগুলো দিয়ে দে, তাও তো বলতে পারবে ভালো ভালো খাবার ওরা খেতে পেরেছে। না থাক ম্যাডাম, লাগবে না। চাচা চলুন। ওরা আসতে চাইছে, তখন ইরা চাচার কাছে প্যাকেট দিয়ে দেয়। কিছুক্ষণ পরে চাচা আপনি এটা নিয়ে যান। দুজনেই ভাগ করে নেয়। না চাচা, এই খাবার আপনার পরিবার নিয়ে খাবেন, আর এই নিন টাকা। তোমার টাকা কেন দিচ্ছ? দেখুন চাচা, কোনো কথা শুনতে চাই না। যা দিয়েছি তা খেয়ে নিন, টাকাগুলো রেখে দিন আপনার কাছে, আমি কালকে আসবো না। এক প্রকার সব দিয়ে চলে আসে বাসায়। এসে ফ্রেশ হয়ে ঘুমায় যায়। পরের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি কিন্তু লেখা দিয়েছি, সেগুলো যত তাড়াতাড়ি পারেন বাস্তবায়ন করার ব্যবস্থা করুন। কি আছে এখানে? তোমার কেবিনে এসে পড়ে দেখো, তাহলেই বুঝতে পারবে কি আছে এখানে। ওকে স্যার, কিন্তু এতে যদি বড় কোনো দল কোনো বিরোধিতা করে? বলবে এটা আমার অর্ডার ছিল। ঠিক আছে স্যার। সে কাগজটা নিয়ে চলে যায়। সবটা পড়ে দেখার পরে আকাশ বাবাকে কল দিয়ে জানায়। কি বলছো? আকাশ এইসব করতে বলেছে? জি স্যার, উনি তো এটাই করতে বললো। ওর মাথায় হঠাৎ করে এই চিন্তা কোথা থেকে আসলো? আমি কি করে বলবো, তবে এইটুকু বলতে পারি, এটা যদি সবার সামনে আনা হয় তাহলে তো আমাদের দলের লোকদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাবে। সেটাই তো দেখতেছি। আচ্ছা, আমি আমার দলের সব লোকদের বলে দিচ্ছি, ওরা নিজেদের মতো করে সবটা সামনে নিবে। তুমি বরং এই জিনিসটাও 3 দিন পরে জানিয়ে দিও। ঠিক আছে স্যার, তাই করব। এরা তো এখনো চুপ করে আছে, শুধু সময়ের অপেক্ষায়। এখন হয়তো অনেকে ভাবছেন কাগজের মধ্যে কি হতে পারে, কিন্তু চিন্তা করবেন না,
সময়ের সাথে সাথে আপনারা সবই জানতে পারবেন। ব্যাপারটা কি বলতো? কোন জিনিসটার কথা বলছিস? ওই শালা আজকে এখানে নেই কেন? শালা মানে? কার শালা? ওই ঝাড়ু দেওয়া ছেলেটা। ও আবার কবে থেকে তোর শালা হলো? তাহলে ওকে শালা বলবো না তো কি বলবো? তুই বরং জামাই বলে ডাক। কথাটা বলেই ওরা দুজনে হাসা শুরু করে। ইরা তো রেগে যায় অনেক বেশি। তোরা চুপ করবি? আচ্ছা, আজকে ওই ছেলেকে দিয়ে কি করবি? ওকে দিয়ে ক্যাম্পাসটা পরিষ্কার করাবো। তোর কি মাথা ঠিক আছে? কেন, কি হয়েছে? এইখানে তো লোক আছে, তাহলে কি দরকার তোর? দরকার তো আছে, কেন জানি না ওই ছেলেকে অপমান করতে ভালোই লাগে আমার। এমনটা বলিস না। তোর কি মায়া হচ্ছে ওকে নিয়ে? হবেই তো, শত হোক ওদেরই তো দলের। ওই দল বলতে আমরা কোথাও ঘুরে আসি, কি বলিস? সেটা তো মন্দ হবে না, কিন্তু এখানে দল করতে হবে কেন? আমরা ওখানে গিয়ে খেলবো। কি খেলবি? ছেলে মেয়ে আলাদা আলাদা খেলবো, যে জিতবে তার জন্য পুরস্কার আছে। কি ধরনের পুরস্কার? ওটা ওই দিনই বলবো, তোরা যাওয়ার জন্য দিন ঠিক কর। ওরা তো দিন ঠিক করে ফেলে। 3টা মেয়ে 3টা ছেলে ওরা মিলে চলে আসে একটা কেল্লার মধ্যে। ওখানে ওরা আড্ডা দিতে থাকে। আজকে আমাদের মধ্যে এখানে দড়ি বেয়ে নিচে নামতে হবে। এইটা সম্ভব না। ওরে এখান থেকে ওরে হাত পা ভাঙতে হবে। তাহলে অন্য কি করা যায়? দূরে টান খেলবো, কি বলিস তোরা? এটা ঠিক হবে। ওরা দড়ি টান দেওয়ার জন্য প্রস্তুত হয়। তখন ওখানে দড়ি টান লেগে আবিদের হাতে ব্যথা পায়। এই আমি পারবো না, তোরা বাকিটা খেল। তুই এখন না খেলে তো আমরা হেরে যাব। আমাকে সাথে নেবে? কথাটা শুনে ইরা পিছনে তাকায়, কেননা কণ্ঠটা ইরার পরিচিত ছিল। সেই জন্য তাকিয়ে আকাশকে দেখে। তুই এখানে কেন? আমার এখানে থাকাটা কি স্বাভাবিক না? তুই কি আমাকে ফলো করতে করতে এখানে এসেছিস? মোটেও না। তাহলে তুই এখানে কেন? ঠিক তো, আপনি এখানে কেন বলুন? আমি কেন এসেছি সেটা বড় কথা না। আমি সরকারের লোক, যেখানে খুশি সেখানে কাজ করতেই পারি। আসলে ও ইরা হয়তো এখানে কাজ পড়েছে, সেজন্য এসেছে। ভাই, তুমি তাহলে আমাদের হয়ে খেলো। আবিদের হাতে তো ব্যথা। আমি খেলবো, তবে একটা শর্তে। কি শর্ত? হই, তোর কোনো শর্তে এখানে কাজে আসবে না। আমরা 3জন ছেলে, ওরা 3জন মেয়ে। যদি আমরা ওদের হারিয়ে দিই, তাও কিন্তু আমাদের সম্মান উল্টে কমে যাবে। সেটা কিভাবে? আমাদের একজনের শক্তি ওদের 2জনের শক্তির চেয়ে বেশি। সেজন্য আমি একা ওদের সাথে খেলবো। ভাই, তুমি পারবে না। যদি আমি জিতে চাই, তাহলে বাজির সব টাকা তোমার। আচ্ছা, যদি ও হেরে যায় তাহলে ওকে আমার বাসায় সাফাইয়ের কাজ করতে হবে। আমি যদি জিতে যাই তাহলে তো ওরা টাকা দেবে। তাহলে আপনি কি দেবেন? কি লাগবে তোর? আচ্ছা, কত টাকা দিতে হবে বল? টাকা দিতে হবে, আমাকে জড়িয়ে ধরে একটা চুমু দিতে হবে। ওই, এটা বেশি হয়ে যাচ্ছে না? এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেন যাবে না? ও হারলে তো ওকে দিয়ে ঠিকই বাসার কাজ করাবে। তাহলে তুই একটা চুমুই তো দিবি। ইরা, এখন কি করবি? ঠিক আছে, আমি রাজি আছি। তাহলে এবার খেলা শুরু হোক। ওরা 3জন আর আকাশ 1জন। খেলার মধ্যে টান টান উত্তেজনা। কোনোভাবেই আকাশ ওদের হারাতে পারছে না। জোরে টান মারলে ওরা ব্যথা পাবে, সেজন্য সেটাও পারছে না। এইভাবে চললে তো কেউই জিতবে না। এবার 30 সেকেন্ড সময়। এর ভিতরে যার পারফরমেন্স ভালো হবে সেই বিজয় হবে। ইরা তো এবার জোরে টানতে থাকে দড়ি। আকাশ এবার বুঝতে পেরেছে ওকে তো এবার জোর লাগাতেই হবে। সেজন্য জোরে একটা টান দেয়। টান লেগে ইরা লাইন পার হয়ে আকাশের উপরে এসে পড়ে। আর চুমুর বদলে ওদের দুজনের ঠোঁট একত্রিত হয়ে যায়। পুরো ব্যাপারটা কিন্তু আবিদ ভিডিও করেছিল, যেন কে জিতে তা বুঝতে পারে। কিন্তু এমন কিছু হবে যা ওরা ভাবেনি। কি রোমাঞ্চ করছেন! এত সহজে যে মিস করা যাবে না। ওরা দুজনেই এবার তাড়াতাড়ি করে উঠে যায়। এবার শর্ত পূরণ করো। এই নাও 5000 টাকা। এই যে মিস ইরা, আপনার দেনা তো পরিশোধ করুন। কিসের দেনা? একটু আগে তো বললাম। মাত্রই তো ইরা জড়িয়ে ধরলো, চুমু দেওয়ার কথা ছিল, উল্টো সেখানে তোকে লিপ কিস করলো। তোকে এত ডাক পিটিয়ে বলতে কি বলেছি? ওরা ছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা। যাই হোক, তোর যা পাওয়ার কথা তার চেয়ে বেশি পেয়েছিস, বুঝতে পারলি? এখন তুই বল, তুই এখানে কেন? নিচে কাজ চলে, আমি এসেছি
ওখানে কাজ করতে। আপনাদের দেখে এদিকে এসেছি। তাহলে এবার চুপচাপ চলে যা, ভুলে এই কথাটা কাউকে বলবি না। তোরা দাঁড়িয়ে আছিস কেন? চল এখান থেকে। ওরা তো চলে যায়, তবে এই ভিডিও আবিদ রাখে ইরাকে পাঠায়। শালা কুত্তা, তুই এই ভিডিওটা ডিলিট করিসনি কেন? তুই ভালো করে আগে ভিডিওটা দেখ। কি আছে ভিডিওর মধ্যে? তুই ভালো করে দেখ। ইরা এবার ভালো করে দেখতে থাকে, তখন ইরা অবাক হয়। আবিদ, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? আমি সেটাই ভাবছি, তবে শিওর হব কি করে? ওকে ফলো করতে পারবে? কোথায় থাকে এসব বিষয়? আচ্ছা, তুই তো বলেছিলি ওর বাবা আগে রাজনীতিতে ছিল। তা তো ছিল, কেন কি হয়েছে? আমরা যদি ওই দিকে খোঁজ করি, মানে কোনোভাবে ওর বাবার নামটা যদি আমরা জানতে পারি, তাহলে খুব সহজে আমরা ওর ঠিকানা আর ওই যে সেই ছেলেটা তাও জানতে পারবো। তাহলে কি আমার এতগুলো বছরের প্রতীক্ষা শেষ হবে? এখনই তুই এতটা শিওর হওয়া ঠিক হবে না। যতক্ষণ পর্যন্ত ওর বাবার পুরো পরিচয় আমরা পাবো, তখনই ঠিক বলতে পারবো। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বল? ওর থেকে যদি আমরা ওর বাবার নাম বা কোন স্কুল থেকে পড়াশোনা করেছে এটা যদি আমরা জানতে পারি, তাহলে তো অনেকটা সহজ হয়ে যাবে বিষয়টা। কিন্তু আমি এইসব জিজ্ঞেস করলে ও যদি বলতে রাজি না হয়? তাহলে কি করা যায় বলতো? আমরা বরং ওর সাথে কয়েকটা দিন ভালো ব্যবহার করি, এতে যদি ও কিছু কিছু বলে আমাদের। হুট করে এমনটা করলে সন্দেহ করবে না তো? রিস্ক তো নিতে হবে। পরের দিন আকাশ যখন ঝাড়ু দেওয়ার জন্য বের হয়, তখনই আকাশ, কি দরকার এইসবের? এই পদ্ধতির মাধ্যমে আমি জানতে পারি মানুষের কিসের দরকার, কি কি হলে তাদের জীবনযাত্রার মান ভালো হবে, তা জানা যায়। দেখ, তুই আমার ছেলে। সবচেয়ে বড় কথা হলো তুই নিজেও তো এই দেশের। বাবা থাক না এইসব কথা। দেখ, তুই যখন বাইরে থাকিস তখন আমার কত চিন্তা হয়। তোর ওপর কোনোভাবে যদি কেউ আক্রমণ করে, তাহলে আমার তো সব যাবে। সাথে এই রাজ্যের কতটা সমস্যা হবে তুই ভেবে দেখেছিস? ঠিক আছে, তাহলে আমি আজ থেকে আর বের হব না। এবার তুমি খুশি তো? আমি তোর আর এই রাজ্যের ভালোর জন্য বলছি। তুই যদি শুধু আমার ছেলে হইতি তাহলে একটা কথা ছিল, কিন্তু তুই একে আমার ছেলে, তার উপর এই রাজ্যের। বাবা, এভাবে আমার বাকি পরিচয়টা বলার দরকার নেই সবার সামনে। আমি তাহলে অফিসে গেলাম। কি করার, অফিসে এসে কাজ করতে থাকে। ওইদিকে ইরা তো আকাশকে কোনোভাবে খুঁজে পাচ্ছে না। এভাবে 7 দিন খোঁজার পরেও পায়নি। এখন কি করবি? আচ্ছা, বাবাকে জিজ্ঞেস করব কি? আঙ্কেল কি জানবে এই ব্যাপারে? বলে একবার দেখি না উনি কতটুকু জানে। ঠিক আছে, চল। ইরা চলে আসে ওর বাবার অফিসে। ওখানে উনি ইরাকে দেখে। ইরা, তুই এখানে কেন? কিছু হয়েছে? আচ্ছা আব্বু, একটা কথা বলো তো। কি কথা বল। আমি যখন স্কুলে পড়তাম, সেই স্কুলে যে ছেলেগুলো পড়তো তাদের মধ্যে কারো বাবা কি তখন রাজনীতি করতো? অনেকের বাবা তো করতো, তাছাড়া 15 বছর আগের কথা। এখন হঠাৎ জিজ্ঞেস করতেছিস? না, এমনিতে কিছু জানার ছিল। তুই কি এখানে এই ছেলের কথা ভাবছিস? বাবা, 10 দিন আগে একটা ঘটনা ঘটেছিল, যার কারণে আমার আবার আগের কথাগুলো মনে পড়লো। কিন্তু তারা এখন কোথায় আছে? কিভাবে আমি বলবো বল? আমার তো শুধু ওর নামটা মনে আছে। একটা নামে তো অনেকেরই নাম হয়। এখন তুই কি ভেবেছিস তা আমাকে বল। আমি যে ওকে চাই। কিন্তু ওকে আমি কিভাবে খুঁজবো সেটা বল আমাকে। আচ্ছা, আমি তোমাকে একটা ছবি দিচ্ছি, ওর ঠিকানা তুমি আমাকে দিতে পারবে কি? কার ছবি? আমাদের বাসায় যে একটা ছেলে এসেছিল ঝাড়ু নিয়ে, তুমি কথাও বলেছিলে। হ্যাঁ, মনে তো পড়েছে, কিন্তু কেন বলতো? আমাকে ওই ছেলের পুরো ডিটেলস বের করে দাও। আচ্ছা, আমি বের করার চেষ্টা করতেছি। আচ্ছা আব্বু, আমি আগে যে স্কুলে পড়তাম ওই স্কুলের ঠিকানা আমাকে দাও তো। ওই ঠিকানা দিয়ে কি করবি? ওই ঠিকানায় যাব, স্কুলে আমি পুরনো সে রেকর্ড দেখব, ওখানে আমি ওর ছবি তো পাবই। এত পুরনো রেকর্ড কি থাকবে ওদের কাছে? আব্বু, খুঁজতে তো অসুবিধা নেই। আচ্ছা, তুই তাহলে ওদের নিয়ে যা। আমি হেলিকপ্টারের ব্যবস্থা করে দিচ্ছি, সাথে ওই স্কুলে কল করতে বলছি। ওরা যেন তোকে পুরোপুরি সাহায্য করে। ঠিক আছে বাবা, তুমিও ততক্ষণে এর পুরো ডিটেলস বের করো।
কিছুক্ষণ পরে ইরা, আরোহী আর আবিদ ওরা তিনজন চলে আসে ওদের পুরনো সেই স্কুলে, যেখান থেকে ওরা 15 বছর আগেই চলে এসেছিল। ওখানে ওদের দেখে, তোমরা কে? আমার বাবা রফিক চৌধুরী। স্যার, আপনি এখনও এই স্কুলে? ও হ্যাঁ, তোমার বাবা আমারে কল করে বলেছিল আসো ভিতরে। স্যার, আমার ওই পুরনো রেকর্ড লাগবে। এত পুরনো রেকর্ড আছে কিনা দেখতে হবে। প্লিজ স্যার, আপনি একটু খুঁজে দেখেন। আচ্ছা, ওখানে কার খোঁজ করতে এসেছো? আকাশের খোঁজ করতে এসেছি। আকাশ বলতে ওই ছেলেটা যে তোমাকে বাঁচাতে গিয়ে কপালের পাশে আঘাত লেগেছিল? হ্যাঁ স্যার, আমি ওর কথা বলতেছি। তুমি যে বছর এখান থেকে বিদায় হয়েছো সে বছরে ওই ছেলেটাও বিদায় হয়েছে, কিন্তু ও তো তোমার সিনিয়র ছিল। স্যার, আমি জানি সব কিছু, ওর ছবিও মনে আছে, কিন্তু 15 বছর পরে ও দেখতে কেমন হবে সেটাই এখনও জানি না। আচ্ছা, এখন আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো। আমি ওই ছেলের ছবি মিলিয়ে ওর বাবা মার নাম দেখব, তাহলে আমি অনেক উপকার পাবো। আচ্ছা চলো দেখি খুঁজে পাই কিনা। ওনারা স্টোর রুমে আসে। ওখানে 15 বছর আগের ফাইলগুলো দেখতে থাকে। টানা 3 ঘন্টা পরে সেই ফাইলটা পায়, কিন্তু ফাইল খুঁজেও সেখানে কোনো তথ্য পায়নি। স্যার, এখানে তো কোনো তথ্য নেই। ও তো স্কুল থেকে চলে গিয়েছে, সেজন্য সব ডকুমেন্টস তো নিয়ে গিয়েছে। কিন্তু স্যার, ও যখন ভর্তি হয় তখন তো সেই ফর্ম থাকার কথা। ওটা অন্য ফাইলে আছে। চলুন স্যার, দেখি তাহলে। আবারও 2 ঘন্টা খোঁজার পরে ওরা সে ফর্মটা পায়। সেখান থেকে ছবি তুলে নেয় ওরা সবাই। এটাই তো আকাশ। ওর বাবা তো অনেক বড় রাজনীতিবিদ ছিল। স্যার, আমি শুধু এতটুকুই জানতাম, কিন্তু এখন তো ওর পুরো ঠিকানা পেয়েছি। আচ্ছা, তোমার কি আজও মনে হয় ওরা সে ঠিকানায় থাকবে? এটা তো ঠিক বলেছেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এইটুকু সাহায্য করার জন্য। আসার আগে স্যারকে 10,000 টাকা দিয়ে আসে। ওরা হেলিকপ্টারে বসে আলাপ করতে থাকে। আচ্ছা, চিহ্নটা যেহেতু আকাশের সাথে মিলে যায়, তাই আমরা এই ডকুমেন্টস অনুযায়ী আকাশকে ওর বাবা মার নাম জিজ্ঞেস করব। এটা ঠিক হবে। যদি এই ফর্মে থাকা নাম অনুযায়ী সব কিছু ঠিক থাকে তাহলে আমরা অনেকটা শিওর হব। এই ফর্মে ওর ব্লাড গ্রুপও দেওয়া আছে। তাহলে তো আরো সোজা হবে। প্রথমত ওর পুরো নাম, বাবা মার নাম, জন্ম তারিখ আর ব্লাড গ্রুপ। এই প্রশ্নের উত্তর যদি এই কাগজের সাথে মিলে যায় তাহলে আমরা 80% শিওর হয়ে নেব ওই সেই ছেলে। তারপর ওর স্কুলের নাম জিজ্ঞেস করব। যদি ওটা মিলে তাহলে পুরোপুরি শিওর হয়ে যেতে পারবো। কিন্তু ওকে এখন পাবো কোথায়? ইরার বাবা তো বলল খুঁজে দিবে, দেখি না উনি কি করে। অনেকটা ঘন্টা পরে ওরা বাসায় ফেরে। তারপর ওর বাবা মাকে সবটা বলে। এর ভেতরে রফিক চৌধুরী আকাশের ব্যাপারে তেমন কোনো তথ্যই জোগাড় করতে পারেনি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বল? ওর ছবি আমরা নিখোঁজ হওয়া ব্যক্তিদের তালিকা দিয়ে দিই, সাথে একটা মিসিং ডায়েরি করে দিই। এতে তো কাজ হবে। হ্যাঁ, আব্বু অনেক সহজ হবে। কিছুদিন পরে ওনারা আকাশের ছবি যা যা করার দরকার তা তা করতে থাকে। তখন কমিশনার আকাশের ছবি দেখতে পায়। তোমার কি মাথা ঠিক আছে? কেন স্যার, কি করলাম? কি করেছো মানে? উনি যে মিসিং এটা তোমাদের কি বলতো? কে আবার? সরকারি দলের নেতা রফিক চৌধুরী। এই খবরটা তুমি এখানেই বন্ধ করো। উনি কোনো নিখোঁজ হয়নি, বুঝতে পারছো? ঠিক আছে স্যার, আমি ব্যাপারটা দেখতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি করে করো। আচ্ছা স্যার, আমি চলি। কমিশনার আকাশকে কল দিয়ে ব্যাপারটা জানায়। সবটা শুনে সে নিজেও বুঝতে পারছে না কি হলো আর কিভাবে হলো ব্যাপারটা। আচ্ছা, আপনি রফিক চৌধুরীর সাথে কথা বলুন, তবে আমার পরিচয় ওনাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ওনাকে কি জিজ্ঞেস করবো? আমাকে উনি কেন খুঁজতেছে তা জিজ্ঞেস করুন। কমিশনার রফিক চৌধুরীর সাথে কথা বলতে থাকে। কথা শেষ করে আকাশকে তা জানায়। সেজন্য আকাশ ওনাকে একটা পার্কে আসার জন্য বলে। ওনারা বসে আছে পার্কে। আচ্ছা, তোমার পুরো নাম কি? পারভেজ হোসেন আকাশ। তোমার বাবা মার নাম আর তোমার জন্মর তারিখ, ব্লাড গ্রুপ বলো। কোন স্কুলে পড়াশোনা করেছো সেই স্কুলের নামও বলো। একে একে সেগুলো বলে। সবটা খাতায় লিখেও আনা হয়। আচ্ছা, এইসব জেনে আপনার কি কাজ? কাজ আছে বলেই জিজ্ঞেস করা। আমার কাজ আছে। তুমি রাস্তানায় কাজ না করে আমার সাথে চলো। এর চেয়ে ভালো চাকরি আমি তোমাকে দেব। ধন্যবাদ স্যার, কিন্তু আমার তা লাগবে না।
সব ডিটেলস নিয়ে রফিক চৌধুরী বাসায় ফিরে আসে। এসে ইরাকে সব ডিটেলস দেয়। সবটা মিলিয়ে দেখে 100% মিলে যাচ্ছে। বাবা, ওই সেই ছেলেটা কোন ছেলের কথা বলছিস? যে আমাকে বাঁচিয়েছিল। এটা তো সেই ছেলের নাও হতে পারে। বাবা, তুমি দেখো, আমি ওর পুরো ডিটেলস আগের স্কুল থেকে নিয়ে এসেছি। পুরোপুরি মিলে যাচ্ছে এবং ছোটবেলার সেই চিহ্নটাও। তাহলে ওই ছেলের সাথে তুই সরাসরি কথা বল। কিন্তু আমি তো অনেকটা ঝামেলা করে ফেলেছি। কি ঝামেলা করেছিস তুই? তেমন কোনো কিছু না। কিন্তু বলবি তো? পরে ওর বাবাকে সবটা বলে। সবটা শোনার পরে তোর মনে কি হয়, ছেলেটা তোকে ক্ষমা করবে? বাবা, চেষ্টা তো আমাকে করতে হবে। ওই ছেলের ঠিকানা বা মোবাইল নাম্বার কি এনেছো? মোবাইল নাম্বার তো আছে আমার কাছে। তাহলে ওকে আমি বরং সরাসরি কল করি। দেখ, আমি যতটুকু সাহায্য করার করেছি, এবার বাকিটা তুই সামলা। এবার ইরাও আকাশকে কল দেয়। কল রিসিভ করে সরাসরি বলে দেয় আকাশকে। আকাশ, আমি তোমাকে ভালোবাসি। আপনি মনে হয় ভুল নাম্বারে কল করেছেন। নাম্বারটা দয়া করে মিলিয়ে আবার কল করুন। আচ্ছা, তোমার নাম আকাশ, তাই তো? নাম তো ঠিকই আছে। তুমি রাস্তায় ঝাড়ু দাও। এটা তো ঠিক বলছেন, কিন্তু আমার সম্পর্কে এত কিছু জানেন কি করে? আরও অনেক কিছু জানি আমি। আচ্ছা, আমার সাথে দেখা করতে পারবেন? আমি আপনাকে চিনি না, জানি না, তাহলে আপনার সাথে দেখা করব কেন? আচ্ছা, তাহলে আপনার ঠিকানা দিন, আমি না হয় চলে আসবো। হুম। আমার মনে হয় না আসতে পারবেন। আরে, বলেই দেখো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন। এখন কি ওখানে ঝাড়ু দেওয়ার ডিউটি পড়েছে? হ্যাঁ, আমি এখন ওখানে ডিউটি দিচ্ছি। এর জন্যই তো তোমাকে এখন আমি আর খুঁজে পাই না 10 থেকে 15 দিন ধরে। আশ্চর্য, আমাকে কেন বুঝতেছেন? ওই যে প্রেম করার জন্য। আমার মনে হয় আপনার মাথার চিকিৎসা করানো দরকার। আচ্ছা, কবে আসতে হবে বলো, আমি চলে আসবো। এই মেয়ে, তোমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকতে কে দেবে? আমি কোথাও আসতে বললে সেটাও পারবে না, আবার আমি আসতে চাইলে সেটাও পারবে না। তাহলে কি করে হবে? কালকে চলে আসো। কাল তো সরকারি বন্ধ। বন্ধ বলেই আসতে বলেছি। ঠিক আছে, আমি চলে আসবো। পরের দিন ইরা শাড়ি পরে আসে, কিন্তু মন্ত্রণালয় তো বন্ধ, সেজন্য ভেতরে ঢুকতে দিচ্ছে না। পরে আকাশ ইশারা করলে ঢুকতে দেয় ভেতরে। আপনি এখানে কেন? গতকাল আমি তোমাকে কল করেছিলাম। আচ্ছা, আমি আপনার কোন ক্ষতিটা করেছি বলুন তো? ওইসব কেন হবে? রাস্তাঘাটে অপমান করেও আপনার শান্তি হয় না, সেজন্য এখন আমার সাথে প্রেম করে অপমানের থেকেও বেশি যন্ত্রণা দিতে চাইছেন? দেখো, আমি তোমাকে একটা কাহিনী বলবো এখন। যদি তোমার মনে হয় সেই কাহিনী শোনার পরও তোমার কথা বদলে যায়, তাহলে আমাকে জানিও। কিসের কাহিনী? আগে বলো, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। প্রথমবার শাড়ি পরেছি, মা পরিয়ে দিল। আপনার মাকে জানে শাড়ি পরে কোথায় যাচ্ছেন? মা বাবা সবাই জানে। তারপরেও ওনারা কিছু বলেনি? না, বলিনি। সেজন্য তুমি চুপচাপ আমার কথাগুলো শুনবে। পুরো কথা শোনার পরে আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। ঠিক আছে, বলো তোমার কাহিনী। কাহিনী হচ্ছে 15 বছর আগে। এত আগের কাহিনী মনে আছে কি করে? অনেক স্মৃতি আর অনেক বেদনা থাকে, যা মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায় মনের মধ্যে। আচ্ছা, তাহলে কফি খেতে খেতে তোমার গল্পটা শুনি। ওরা দুজনে ভেতরে আসে, কফি হাতে নিয়ে বসে আছে। তারপর ইরা বলতে শুরু করে, তাহলে আমরাও শুনে আসি 15 বছর আগের কাহিনী। 15 বছর পূর্বে। বাবা, আমাকে স্কুলে দিয়ে আসো। ঠিক আছে, চলো। রফিক চৌধুরী ইরাকে স্কুলে নামিয়ে দেয়। প্রধান শিক্ষকের রুমে ইরাকে পরিচয় করিয়ে দিয়ে চলে যায়। ইরাকে ওর ক্লাসে পাঠানো হয়। তখন যাওয়ার সময় একটা ছেলে এসে ইরাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সময় আকাশ এসে হাত ধরে ফেলে। ওই রনি, কাজটা তুই ঠিক করছিস কি? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? ইচ্ছে করে করনি বুঝলাম, কিন্তু ওকে সরি তো বলতে পারতে। রনি এক প্রকার রেগে সরি বলে চলে যায়। রনি আকাশ এই ক্লাসে পড়ে। ইরা সবেমাত্র নতুন ভর্তি হলো। ইরা 7ম শ্রেণীতে আর আকাশ 9ম শ্রেণীতে। তুমি তো অনেক ভালো। নতুন ভর্তি হয়েছ, সেজন্য একটু সাবধানে থাকবে। ঠিক আছে, তোমার নাম কি? পারভেজ হোসেন আকাশ। তোমার নাম? ইরা চৌধুরী। আচ্ছা, আমি ক্লাসে যাচ্ছি। এরপর থেকে আকাশ আর ইরার মধ্যে কথাবার্তা চলতে থাকে। এভাবে কয়েকটা দিনে ওরা ভালো বন্ধু হয়ে যায়। ওদের বন্ধুত্বের মধ্যে রনি এসে ঝামেলা করলো। আকাশ, তুই ইরার থেকে দূরে থাকবি। দূরে থাকবো মানে? ইরা আমার সাথে বন্ধুত্ব করবে। তুই আমাকে না বলে ইরাকে গিয়ে বল।
তুই ইরার থেকে দূরে থাকবি। তুই কি আমাকে ধমক দিচ্ছিস? তেমনই কিছু ভেবে নে। তুই কি জানিস না আমার পরিচয়? সেজন্য তো তোকে সরে যেতে বলেছি। অন্য কেউ হলে তো তোকে আমি আরো আগেই মারতাম। তুই আমার সাথে পড়িস আর কথা বলিস এত বড় বড়? আমি এত কিছু জানি না। তোকে আমি জানাতে রাজিও না। চলে যায় আকাশ। তবে ওদের সব কথা ইরা শুনছিল আড়াল থেকে। আচ্ছা, এই রনির ছেলেটা তো মোটেই সুবিধার না। আমাকে ওর থেকে দূরে থাকতে হবে। পরের দিন ইরা আকাশ বসে বসে আড্ডা দিচ্ছিল। তখন রনি ওখানে আসে, এসে ঝামেলা শুরু করে। পরে এক প্রকার আকাশ আর রনির মধ্যে মারামারি হয়। রনি আকাশের সাথে না পেরে ইরাকে মারতে থাকে। রনি, আমাকে ছেড়ে দে। তুই যদি আমার সাথে বন্ধুত্ব না করিস তাহলে আমি তোকে আর কারোর সাথে বন্ধুত্ব করতে দেব না। রনি একটা ইট নিয়ে আসে ইরাকে মারতে। তখন আকাশ এসে ইরাকে সরিয়ে দেয়। এতে ইটের বাড়ি এসে আকাশের কপালের পাশে মাথায় এসে লাগে। রক্ত দেখে রনি তো চলে যায়। ইরা কান্না করতে থাকে। পরে কিছু লোকজন মিলে আকাশকে হসপিটালে নিয়ে যায়। ওখানে 3 দিন থাকার পরে দেখুন, ওর এই দাগ কখনোই যাবে না, তবে যেতেও পারে, শুধু সময়ের অপেক্ষা। আকাশ, আমাকে বাঁচাতে গিয়ে তোমাকে। তুমি আমার বন্ধু হও, তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার। কিন্তু আমি ওই রনিকে তো কোনোভাবেই ছেড়ে দেব না। ও যদি আবারও এরকম করে? এবারও এরকম করার সুযোগ পাবে না। কি করার, 5 দিন পরে আকাশ রনিকে একা একটা জায়গায় পায়। সেজন্য রনিকে অনেক মারতে থাকে। এক প্রকার রনি ওখানে জ্ঞান হারায়। কিছুক্ষণ পরে পুলিশ আকাশের বাড়িতে আসে। তখন আকাশের বাবা একজন রাজনীতির লোক ছিলেন। কি হয়েছে অফিসার? স্যার, আপনার ছেলে রনি নামের একটা ছেলেকে মেরেছে। ওই ছেলের যে অবস্থা, এতে মারাও যেতে পারে। কি বলছেন? সেজন্য আমি বলি কি, আপনি শহর ছেড়ে দিয়ে অন্য শহরে চলে যান। কিন্তু এই সমস্যাটা কি অন্য কোনোভাবে করা যায় না? কেননা কয়েকটা দিন আগেও আমার ছেলেকে মেরেছে। সেসব আমরা জানি, সেজন্য বলছি স্যার, এই শহর ছেড়ে দিয়ে অন্য শহরে চলে যান। এতে কি সমাধান হবে? আমি সামলে নিব বাকিটা। ঠিক আছে, কালকে আমি চলে যাব। আকাশ আর ওর মাকে নিয়ে ওর বাবা শহর ছেড়ে দেয়, শুধু আকাশের কথা চিন্তা করে। নয়তো কারো এত ক্ষমতা ছিল না কিছু করার। ওইদিকে 3 দিন আকাশকে স্কুলে দেখতে পায়নি। সেজন্য ইরা ওর স্যারের কাছে যায়। স্যার, আকাশ স্কুলে কেন আসছে না? ও তো স্কুল থেকে চলে গেছে। কেন গিয়েছে? ওটা আমি জানি না, তুমি বরং ক্লাসে যাও। ইরাও ক্লাসে আসে। 5 দিন পরে ইরা আর ওর বাবা মা জানতে পারে রনি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে। রনির বাবা থানায় মামলাও করে এটা নিয়ে। ব্যাপারটা রফিক চৌধুরী জানার পরে, ইরা, আমরা আজকেই এই শহর ছেড়ে দেব। কিন্তু কেন? ওই ছেলেটার তো অবস্থা খারাপ। কোন ছেলে? যে ছেলে ইরাকে মারতে গিয়েছিল। কিন্তু কে মারলো? ওকে তো আকাশ মেরেছিল। এখন ওই ছেলেটার অবস্থা খারাপ, আমাদের পালাতে হবে। তুমি তো একজন নেতা, তুমি ভয়ে পালাবে? আমি এত বড় নেতা এখনো হইনি যে এই সমস্যার সমাধান আমি দিতে পারবো। ইরা চল, আমরা যাই। মা, তুমি জানো আকাশ ও নাকি শহর ছেড়ে দিয়েছে? ওর বাবা অনেক বড় নেতা, তারপরেও সে নিজের ছেলের কথা ভেবে চলে যায়। আমরাও যাই, চলো। এরপর ওনারাও শহর ছেড়ে দেয়। তবে ভাগ্যক্রমে দুজনে একই শহরে আসে, কিন্তু তাও কারোর সাথে কারো দেখা হতো না ঠিক মতো। এরপর ওরা যে যার পড়াশোনা চালিয়ে যায়, আর রফিক চৌধুরীও নেতা থেকে মন্ত্রী হয়ে যায়। আকাশের বাবা আর আকাশের পরিচয় আপনারা আরও পরে জানতে পারবেন। এভাবে 15 বছর কাহিনী শেষ হলো। বর্তমান পুরো কাহিনী শোনার পরে আকাশ ইরাকে জড়িয়ে ধরে, ইরাও শক্ত করে জড়িয়ে ধরে। অথচ ইরা যে আকাশকে এত অপমান করেছে তা মনে হয় আকাশ ভুলে গিয়েছে। তুমি এখনো আমাকে মনে রেখেছো? কেন মনে রাখবো না? ওই দিন তুমি না থাকলে আমার কি হতো একবার ভেবে দেখেছো? তখন বাবার এত সময় পাইনি। আচ্ছা, তুমি চলো বাবার কাছে নিয়ে যাই তোমাকে। কিন্তু তোমার বাবা কি আমাকে মেনে নেবে? অবশ্যই বাবা তোমাকে মেনে নেবে। তাছাড়া তুমি তো আমার বাবার সাথে কথাও বলেছো। কি বলো? কবে, কখন? পার্কে দেখা করেছো। আচ্ছা, এখন চলো, তোমাকে বাবার কাছে নিয়ে যাব। কি করার, নিয়ে আসে ইরার বাবার কাছে। সবাই কথা বলতে থাকে। দেখো আকাশ, আমি জানি না ইরা তোমাকে
কিভাবে খুঁজে পেল। তবে তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি। তবে তোমাকে এই সাফাই কাজ ছেড়ে দিতে হবে। তুমি বরং আমাদের কোম্পানিতে কাজ করো। ভেবেছিলাম ওই কোম্পানি ইরার হাতে তুলে দেব, এখন আমি ওটা তোমাদের দুজনের হাতেই তুলে দেব। যেমনটা আপনাদের ইচ্ছা। তাহলে তুমি বরং তোমার বাবা মাকে নিয়ে আসো আমাদের বাড়িতে, তারপর তোমাদের বিয়ের কথাবার্তা বলবো আমরা। কবে আনতে হবে? 2 দিন পর আনো। কি করার সবটা ঠিক করে নেয়। তারপর চলে আসে। পরের দিন ইরা, আকাশ, আবিদার আরোহী বসে আছে। আকাশ, আমাকে তুমি মাফ করে দাও, কথা দিচ্ছি আমি আর এরকম করব না। ভাইয়া, আমাদেরও মাফ করে দিন। আমরা অনেক কথা শুনিয়েছি আপনাকে, আমাদের সব ভুল মাফ করে দিন। আমাদের মাফ করেছেন তো? তোমাদের আমি মাফ করে দিলাম, তবে এরপর এরকমভাবে কাউকে নিয়ে হাসাহাসি করবে না। এইদিকে ওদের এই কথাগুলো দূর থেকে রনি দাঁড়িয়ে দেখছিল। রনি এতগুলো বছরে পুরোপুরি সুস্থ হয়ে যায় আর ওদের খুঁজে বের করে। তোরা আবারও একত্রিত হয়ে গিয়েছিস তাই না? তোদের আমি আবারও মারবো। আপনি কি ওদের চিনেন? চিনি মানে? ওরা আমার থেকে 12টা বছর কেড়ে নিয়েছে। ওদের আমি এত সহজে তো ছেড়ে দেব না। একটা কাজ কর, মেয়েটাকে উঠানোর ব্যবস্থা কর। হয়ে যাবে, চিন্তা করবেন না। পরের দিন ইরা আকাশের সাথে দেখা করার জন্য বের হয়। রাস্তা থেকে ইরাকে রনির আর কিছু ছেলে মেয়ে উঠিয়ে নিয়ে যায়। তোমরা কারা? আমাকে কেন নিয়ে এসেছো? তোকে কেন এনেছি তা এখন তোর জানতে হবে না। তাহলে কে জানবে? তোর ভালোবাসার মানুষটা আকাশকে কল দিয়ে এখানে আসার জন্য বল। ইরা কল দিয়ে আকাশকে ঠিকানা দেয়। রনির বাবাও একজন মন্ত্রী, সেজন্য ওর কাছেও ভাড়াটে লোক আছে। কথাটা শুনে আকাশ তো রেগে যায়। বাবা, তোমরা তো আজকে ইরাদের বাড়িতে যাওয়ার কথা। হ্যাঁ, যাবো তো বিকেলের দিকে। আমি একটু বের হব, আমি ইরাকে নিয়ে একসাথে ওদের বাড়িতে ফিরবো। ঠিক আছে। আকাশ বের হওয়ার সময় 30 জন সিকিউরিটি নিয়ে বের হয়। অবশ্য রনি জানে না আকাশের পুরো পরিচয়, সেজন্য রনি আবারও নিজের বিপদ ডেকে এনেছে। কিছুক্ষণের ভিতরে ওরা চলে আসে সে ঠিকানায়। আমি ভিতরে যাচ্ছি একা, তোমরা এখানে থাকো। আমি যখন বলবো তখনই সবাইকে মেরে ফেলবে, কাউকে বাঁচিয়ে রাখবে না। জি স্যার, তাই হবে। ভেতরে আসে ইরা, তো দেখে মুখে হাসি ফোটে। আকাশ, ওই হচ্ছে রনি, যে ছোটবেলা আমাকে মারতে গিয়ে তোমাকে আঘাত করেছে। তুই এত তাড়াতাড়ি ভালো হয়ে গিয়েছিস? তো তোর কি মনে হয় সারা জীবন আমি বিছানায় কাটিয়ে দিব? এখন কি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিস এখানে? ঠিক ধরেছিস, প্রতিশোধ নেয়ার জন্যই এনেছি আমি। তবে এবার আমি তোর সামনে ইরাকে নিয়ে এই বিছানায় বাসর করব, আর তুই শুধু তাকিয়ে তাকিয়ে ইরার চিৎকার শুনবি। কথাটা শুনে রনিকে লাথি মারে। রনি কিছুটা দূরে এসে পড়ে। রনির লোকেরা আকাশকে আটকে নেয়। ওই দাঁড়া, তোকে বাঁচিয়ে রাখতে বলেছিল, নয়তো এতক্ষণে তোকে মেরেই ফেলতাম। তোরা তো সরকারি লোক। হ্যাঁ, ওর বাবা একজন মন্ত্রী, সেজন্য ওর বাবাকে আমরা সিকিউরিটি দেই। তাহলে তোমরা ওর কথা শুনছো কেন? কারণ আমার বাবা মন্ত্রী। দেখো, তোমরা কিন্তু নিজেদের জন্য অনেক বড় বিপদ ডেকে আনছো। তোমরা সরকারি লোক, তোমাদের চাকরি খাওয়া ওদের পক্ষে অসম্ভব নয়। আমি ওদের টাকা খাইয়েছি। তাহলে তোরা টাকার কাছে বিক্রি হয়ে গেছিস? হয়েছি। স্যার, আপনি কাজ করুন, আমরা দেখতেছি ওকে। এবার আকাশ বাহিরে ওদের সিগন্যাল দেয়। ওরা তখনই ভেতরে চলে আসে। এসে ওই সিকিউরিটিগুলোকে দেখে অবাক হয়। একই, আপনারা এখানে কেন? তোমরা সরকারি লোক হয়ে এরকম কাজ করতেছো? স্যার, এদের কি করব? এদের নিয়ে যাও, সাথে এদের চাকরি থেকে বের করে দাও। ঠিক আছে স্যার। আর ওই ছেলেকে কি করব? ওর ব্যবস্থা আমি করতেছি। ওরা ওদের নিয়ে চলে যায়। আকাশ একটা পিস্তল ইরার হাতে দেয়। নিজ হাতে ওকে মেরে ফেলো। রনি তো নানা করতে থাকে, কিন্তু ইরা পুরো ম্যাগাজিন রনির শরীরে ঢুকিয়ে দেয়। এরা চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। এরাও বের হয়। ওইদিকে রফিক চৌধুরী তো আকাশের বাবাকে দেখে পুরোপুরি অবাক হয়। উনি তো বিশ্বাস করতে পারছে না। আমাদের তো বিশ্বাসই হচ্ছে না, আকাশ আপনার ছেলে, কিন্তু সাফাই কর্মী সেজে কেন? যেন দেশে কি কি চলে, সাধারণ লোকজন কি কি চায় তা শুনে সে অনুযায়ী কাজ করতে পারে। সত্যি স্যার, ভাগ্য করে এমন একটা ছেলে পেয়েছেন। কিন্তু ইরা কোথায়? ওকে তো সকাল থেকে দেখছি না। আকাশ তো বলল ওরা একসাথে আসবে, আমরা বরং ওদের বিয়ের তারিখ ঠিক করে ফেলি। ওনারা বিয়ে তারিখ ঠিক করে। তারপরেই ইরা আকাশ আসে।
ইরা ও আকাশের বাবাকে দেখে চিনতে পারে। আঙ্কেল, আপনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, ওনারা আমাদের বাড়িতে কেন আব্বু? কারণ ওনারা আমার বাবা মা, আর আমাদের বিয়ে ঠিক করতে ওনাদের এখানে আসা। তার মানে তুমি এতদিন মিথ্যে বলেছিলে তুমি সাফাই কাজ করো? তাহলে তুমি জানো আমি কি করি? সবাই তো জানে প্রধানমন্ত্রীর একমাত্র ছেলে, আমাদের দেশের রাষ্ট্রপতি। সে হিসেবে তুমি ওনাদের ছেলে হলে আমি তো ঠিকই ধরেছি, তাই না? একদম ঠিক ধরেছ। তবে তোমাকে কিন্তু সাফাই কর্মী হিসেবে বেশ মানায়। তাহলে আমার পথ ছেড়ে দিয়ে সাফাই কর্মী হয়ে যায়, কি বলো? হে, একদমই না। যেভাবে আছো সেভাবে ঠিকই আছো। যেদিন সরকারি ছুটি থাকবে সেই দিন আমরা দুজনে এই সাফাই কাজ করব। তুমি যেমনটা বলবে। এরপর ওদের বিয়ের বাকি কাজ চলতে থাকে। আপনাদের সবার দাওয়াত রইল। তাহলে বন্ধুরা, এখানে গল্পটা শেষ।